যখন তুই ফ্রি এসেছিস সেখানে তো সমস্যা নেই, কিন্তু আমি বলে থাকি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই? জি স্যার, আপনার তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের তো আজকে রিটেনের ক্লাস নাকি? জি স্যার। এই ক্লাসটা আপনাদের এই যাবৎকালে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে রিটেনের। কারণ রিটেনের প্রথম ক্লাসটা যদি ঠিক মতো না বুঝেন, পরবর্তী সবগুলা ক্লাসে গন্ডগোল লেগে যাবে। রিটেনের জন্য ফার্স্ট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ক্লাসে যেহেতু রিটেনের বেসিক নিয়ে আলোচনা করা হবে, ডিসকাশন করা হবে, এটার উপরে আমরা বিল্ড আপ করবো। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ক্লাস, আমাদের বেসিক ক্লাস। পরবর্তী আমরা যে ক্লাসগুলো করব বা পরবর্তী যে লেকচারগুলো আসবে সবগুলো এটার বিল্ড আপ হবে। তাহলে আমাদের যদি ফাউন্ডেশন স্ট্রং না থাকে, আপনি যত বড়ই দালান তৈরি করেন না, কিন্তু দালানটা ভেঙে যাবে। তার মানে আমাদের ফাউন্ডেশনটা খুবই স্ট্রং হওয়া দরকার। এখানে আজকের ক্লাসে আমি ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব। রিটেনের প্রথম ক্লাস, তো আশা করি সকলেই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। একদম আমি বিগিনার লেভেল থেকে আলোচনা করব। কেউ কেউ হয়তো অলরেডি একটু ভালো পর্যায়ে আছেন বা একটু মানে ভালো জিনিসগুলা বুঝতে পারেন, তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ হবে। যারা একদমই ইংলিশে রিটেনে দুর্বল, তাদের জন্য একদম খুবই উপকার হবে ক্লাসটা। আরেকটা ব্যাপার বলে রাখি, রিটেনে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ মানে ব্যাংক পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করে বা জব পায় না, এটা হচ্ছে রিটেন ইংলিশের কারণে। ম্যাথ তো আর খুব বেশি পার্থক্য হয় না, ম্যাথের লেখার মধ্যেও খুব বেশি পার্থক্য হয় না, ম্যাথে কারোর সাথে কারো উত্তরের পার্থক্য হয় না। সবারই ম্যাথের উত্তর এক থাকে, ম্যাথ করার প্রক্রিয়াটা এক থাকে। কেউ হয়তো এক লাইন বেশি করে অঙ্ক করে, কেউ এক লাইন কম করে অঙ্ক করে, কোনো সমস্যা হয় না।
সমস্যাটা হয় ইংলিশ রিটেনের ক্ষেত্রে। ইংলিশ রিটেনের একজনের খাতা থেকে আরেকজনের খাতা ভিন্ন হয়, মার্কেরও অনেক ভিন্নতা হয়। একটা হচ্ছে স্ট্রাকচার বুঝে না, না স্ট্রাকচার বুঝে লিখে, এর জন্য মার্ক কম পায়, অনেক সময় নেগেটিভ মার্কও পায় বা মার্ক পায় না। আরেকটা ব্যাপার হচ্ছে কটটুক লিখতে হবে, এটা ধারণা থাকে না। আবার হচ্ছে ইংলিশের সেন্টেন্স মেকিং সুন্দরভাবে করতে পারে না। এগুলো অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাংকের চাকরিটা নিশ্চিত হয়। খালি ব্যাংক না, আপনারা বিসিএস এর যদি বলেন, বিসিএস ও ইংলিশ রিটেনের জন্য 200 মার্ক বরাদ্দ থাকে। অনেক বড় একটা মার্ক, 900 মার্কের মধ্যে 200 মার্ক কিন্তু একটা খুব ভাইটাল মার্ক। আর ইংলিশের মধ্যে কেউ কেউ 200-র মধ্যে 140-50 পায়, কেউ 200-র মধ্যে 70ও পায় না, 70-75 পায় বা 80 পায়। এই যে তার সাথে আপনার 60 মার্কের ডিফারেন্স হয়ে গেল ইংলিশে, এটা কিন্তু বাকি কোনো পরীক্ষা দিয়ে আপনি কাভার করতে পারবেন না। ইংলিশে 60 মার্কের ডিফারেন্স যদি কারোর সাথে কারো খাতার হয়ে যায়, আপনার বাকি সব পরীক্ষা দিয়েও তার সাথে 60 মার্কের এই ডিস্টেন্সটা কাভার করতে পারবেন না। আর ইংলিশের মধ্যে সবচেয়ে ভাইটাল পার্টের মধ্যে একটা হচ্ছে অনুবাদ। ব্যাংকের পরীক্ষায় অনুবাদ আসে, আপনাদের বিসিএস 50 মার্ক অনুবাদ থাকে। 200 মার্কের মধ্যে 50 মার্ক খালি অনুবাদের মধ্যে থাকে। আর অনুবাদটা শিখলে আরেকটা যে সুবিধা হয়, আপনাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করা যায় অনুবাদের মাধ্যমে। অনুবাদ যদি আপনি ভালোভাবে অনুবাদটা আয়ত্ত করতে পারেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং আপনি অনেকাংশে ডেভেলপ করতে পারবেন অনুবাদ শেখার। তো আজকে ক্লাসটা আমাদের লেকচার 3টা আছে অনুবাদের উপর, লেকচার 1, 2 এবং 3। 2টা লেকচারে আমরা বাংলা থেকে ইংলিশ অনুবাদ শিখবো, বেঙ্গলি টু ইংলিশ। আর একটা লেকচারে আমরা ইংলিশ টু বেঙ্গলি অনুবাদ শিখবো এবং কিছু বাংলাদেশ ব্যাংকের অনুবাদ প্র্যাকটিস করবো। এটা হচ্ছে অনুবাদের 3টা ক্লাস। আর একটা ক্লাস আমাদের চতুর্থ যে ক্লাসটা হবে, এই চতুর্থ ক্লাসটা হবে আমাদের ইংলিশ মানে সেন্টেন্স ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়, রাইটিং স্টাইলটা কিভাবে ডেভেলপ করতে হয় ওই ব্যাপারে। এ পর্যন্ত কি মোটামুটি ক্লিয়ার কিনা? আমি যা বলেছি বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি আচ্ছা, স্যার। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কি ইংলিশ রিটেনে এর আগে কোনো আলোচনা করেছিলাম যে ইংলিশ রিটেনে কোন জিনিস কিভাবে মার্ক বেশি পাওয়া যেতে পারে না এই স্যার, ব্যাপারে? না স্যার। আজকে প্রথম। আজকে এই প্রথম। আমি ইংলিশ রিটেনের ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, খাতার মধ্যে ইংলিশ রিটেনে কিন্তু আপনাদের 120 মার্ক, 200 মার্কের মধ্যে 120 মার্ক ইংলিশের উপর ডিপেন্ড করে। আর বাকি ম্যাথ হচ্ছে ইংলিশ, সরি, বাকি মার্ক হচ্ছে ম্যাথ, জিকে এবং বাংলা। তো আপনাদের ব্যাংক পরীক্ষায় যে 200 মার্ক হয়, 200 মার্কের 120 মার্ক, দ্য মেজরিটি মার্কস ডিপেন্ড অন ইংলিশ। তার মানে ইংলিশে ভালো করতে হবে অবশ্যই, নাহলে ব্যাংকে চাকরি পাওয়া যাবে না। ভালো করার 2টা উপায় আছে। একটা হচ্ছে, আমি বলে দিচ্ছি যে মার্ক 120-এর মধ্যে ম্যাক্সিমাম মার্ক কিভাবে ক্যারি করতে পারবেন। এটা 2টা ভাগে দেখে, ডোন্টস। ডোন্টস মানে যেগুলো করা যাবে না। আরেকটা ভাগ হচ্ছে আমি দেখাচ্ছি ডুজ, মানে যেগুলো আপনি অবশ্যই খাতার মধ্যে করবেন মার্ক বেশি পাওয়ার জন্য। যেগুলো নিষিদ্ধ, ডোন্টস মানে নিষিদ্ধ, এগুলো জিনিস করলে আপনার খাতায় মার্ক কমবে। কি কি করলে খাতায় মার্ক কমবে প্রথমে এটা দেখাই দিই। মার্ক কখন কমবে? যদি আপনার স্পেলিং মিস্টেক থাকে, স্পেলিং মিস্টেক মার্ক কমায় দেয়। স্পেলিং মিস্টেক আপনার খাতার মার্ক অনেকাংশে কমে যাবে স্পেলিং মিস্টেকের কারণে। এটা আমি অনেকগুলো রিটেন খাতা চেক করেছি, আমি জানি স্টুডেন্টরা কি পরিমাণ স্পেলিং মিস্টেক করে। ইভেন কখন ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে এটাও জানা না। আবারও বলছি, কখন ক্যাপিটালাইজেশন ব্যবহার করতে হবে, কখন ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, এটাও অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা জানে না, মানে প্রপার ক্যাপিটালাইজেশনের ব্যবহার। স্পেলিং মিস্টেক করা যাবে না। 2 নাম্বার হচ্ছে গ্রামাটিক্যাল এরর। প্রত্যেক পেজে পেজে গ্রামারে ভুল, সেন্টেন্স স্ট্রাকচারে ভুল, আপনি কোনো মার্ক পাবেন না ইংলিশে। এরকম অনেক ছাত্র আছে যারা নির্ভুল ইংলিশ লিখতে পারে, সুন্দর ইংলিশ লিখতে পারে। বুঝতে পারছেন? আমি আবারও বলছি, অনেক ছাত্র আছে যে নির্ভুল ইংলিশ, ভালো ইংলিশ লিখতে পারে। আপনি এরকম অনেক স্টুডেন্ট দেখবেন যে 15-20 দিনের মধ্যে ভোকাবুলারি শেষ করে ফেলে। ভোকাবুলারি বই মনে করেন 800-900 ভোকাবুলারি, আপনি তারা 2 সপ্তাহ সময় দেবেন, দেখবেন 2 সপ্তাহের মধ্যে ভোকাবুলারি শেষ। আর অনেক স্টুডেন্ট 1 বছরে ভোকাবুলারি শেষ করতে পারে না। তাহলে স্টুডেন্ট কিন্তু কোয়ালিটি, অনেক ভালো ভালো কোয়ালিটির স্টুডেন্ট আপনার সামনে আসবে, ঠিক আছে? যাদের মনে করেন ইংলিশে নির্ভুল ইংলিশ লিখতে পারে, ম্যাথও ভালো, জিকেতেও ভালো। তার মানে আপনাদের তাদের সাথে কম্পিট করতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। তার মানে ভুল ভাল ইংলিশ লেখা আপনার মার্ক, খাতার মধ্যে মার্ক অনেক কমবে। 3 নাম্বার হচ্ছে প্রপার প্রপার সিস্টেম ফলো না করা। প্রপার সিস্টেম ফলো না করা, প্রপার সিস্টেম বলতে প্রপার স্ট্রাকচার ফলো না করা। মানে ফোকাস রাইটিং এর একটা স্ট্রাকচার আছে। ফোকাস রাইটিং লিখতে বলা হয়েছে, আপনার এই লিখে দিয়েছেন এসে, মার্ক পাবেন না। এসে এবং ফোকাস রাইটিং এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। এবং ফোকাস রাইটিং যেভাবে লিখা ওইভাবে লিখতে হবে। আপনি ফোকাস রাইটিং না লিখে যদি এসে লিখে দিয়ে আসেন, অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখবেন যে ব্যাংক পরীক্ষায় নাম্বার পায় না, কারণ এই যে স্ট্রাকচারে ভুল। তার প্রথম 2টা জায়গা ঠিক আছে,
স্পেলিং ভুল করে না, গ্রামাটিক্যাল ভুল করে না, কিন্তু স্ট্রাকচারালি তারা ভুল। ফোকাস রাইটিং আসছে 35 মার্কে, ফোকাস রাইটিং এর জায়গায় এসে লিখে দিয়ে আসছে, প্রথম ভুল। আর্গুমেন্ট রাইটিং আসছে, আর্গুমেন্ট রাইটিং প্রপার স্ট্রাকচারালি লিখে নেই, স্ট্রাকচারালি ভুল। আর্গুমেন্ট রাইটিং তো সে লিখতেই জানে না, আর্গুমেন্ট রাইটিং এ ভুল। তার মানে স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। 4 নাম্বার, রিডান্ডেন্সি অ্যাভয়েড করতে হবে। রিডান্ডেন্সি, একই জিনিস ঘুরায় ফিরায় বারবার লেখা, এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। এই 4টা জিনিস অ্যাভয়েড যদি করতে পারেন, আপনার খাতার মার্ক কমবে না, খাতায় লাল কালি পড়বে না, খাতায় মার্ক কমবে না। বুঝতে পেরেছেন? এটা মার্ক না কমার টেকনিক। আপনি যদি 100-র মধ্যে কোন খাতার মার্ক থাকে, 100-র মধ্যে যদি মার্কিং করা হয়, তাহলে আপনি যদি এই জিনিসগুলো সব ফলো করেন, তাহলে আপনাকে 60 পাইতে পারেন। এখন সবাই তো 60 পাবেন, অনেকে পাবে হচ্ছে 80। তাহলে 60 থেকে 80 পাওয়ার জন্য আপনার এক্সট্রা খাতার মধ্যে জিনিস থাকতে হবে, যে জিনিসটা থাকলে আপনি 60-এর জায়গায় কত পাবেন? 80 পাবেন। কিভাবে 60-এর জায়গায় আমরা 80 পেতে পারি, এবার ওইটা আমি দেখাই। কি কি করলে আপনার নাম্বার বাড়বে? প্রথম হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ। গ্রামাটিক্যাল রেঞ্জ and accuracy. গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এটা নিয়ে আমি আপনাদের 4 নাম্বার ক্লাসে আমি আলোচনা করব কিভাবে আমি নাম্বার বাড়াইতে পারি। প্রথম আমাদের বিষয় হবে যে আমাদের ভুলটা যেন না হয়। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি ইজ দ্য প্রসেস দ্যাট ইউ ক্যান রাইট এ ওয়াইড ভ্যারাইটি অফ সেন্টেন্সেস। বড় বিভিন্ন ভ্যারাইটির সেন্টেন্স বা বিভিন্ন প্রকারের সেন্টেন্স আমরা কিভাবে লিখতে পারবো, ওই প্রসেসটা লেকচার নাম্বার 4-এ শেখানো হবে। আর এটাকে বলে গ্রামাটিক্যাল রেঞ্জ, মানে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ কেমন, আপনি কত ধরনের গ্রামাটিক্যাল বাক্য লিখতে পারেন, এটা আপনার খাতার মার্ক অনেকাংশে বাড়ায় দিবে। টিচাররা, ইংলিশ যারা খাতা চেক করে, তারা গ্রামাটিক্যাল রেঞ্জের জন্য খুঁজে যে আসলে স্টুডেন্টের গ্রামাটিক্যাল রেঞ্জ কেমন। খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো লেকচার নাম্বার 4-এ। দ্বিতীয়, পাংচুয়েশন। পাংচুয়েশনের ব্যবহার। পাংচুয়েশনের ব্যবহার যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আসলে বোঝা যায়। ম্যাক্সিমাম স্টুডেন্ট খালি কমা এবং ফুল স্টপের ব্যবহার করে। পাংচুয়েশন মার্ক আছে মোট 14টা, এর মধ্যে খালি 2টা পাংচুয়েশন মার্কের ব্যবহার, সেমিকলনের ব্যবহার, কোলনের ব্যবহার, প্যারেনথিসিসের ব্যবহার, এগুলো স্টুডেন্ট করেই না। তো যেসব স্টুডেন্টরা সেমিকলন, আপনারা নিজেরাই জিজ্ঞেস করেন আপনারা কি সেমিকলনের ব্যবহারটা আদৌ করেন, বা সেমিকলনের সঠিক ব্যবহারটা কি আপনারা জানেন? তো সেমিকলনের ব্যবহার, যেসব স্টুডেন্ট সেমিকলন ব্যবহার করবে তাদের খাতা অন্য খাতার থেকে অটোমেটিক ভিন্ন হয়ে যাবে। 100 জনের মধ্যে 2 থেকে 3 জন সেমিকলন ব্যবহার করেন, 97 জন ব্যবহার করে না। তো যে 2-3 জন সেমিকলন ব্যবহার করে, তার মানে সে সেমিকলনের ব্যবহার জানে, জানে বিধায় ব্যবহার করেছে, এবং তার খাতা অন্যদের খাতা থেকে ভিন্ন হয়েছে। কোলনের ব্যবহার, প্যারেনথিসিসের ব্যবহার, এটাও আমি লেকচার নাম্বার 4-এ আলোচনা করব। আগে আমাদের হচ্ছে গ্রামারটা ঠিক করতে হবে, লিখায় যেন ভুল না থাকে। এটা না করে যদি এটা করেন, তাহলে কোনো লাভ নেই। মানে এটা তখনই করবেন যখন আপনার এটা ঠিক থাকবে, আপনার ভুল নাই, এবার হচ্ছে আপনার বেশি নাম্বারের দিকে যাবেন। আর যদি এটা ঠিক করেন, এটা ঠিক না করেন, তাহলে কোনো লাভই নেই, মানে একদম আপনার পুরো এফোর্টটা জিরো। তার মানে স্ট্রাকচারটা খুব ভালো, মানে আমি কেমনে রিটেনে নাম্বার বেশি পাইতে পারবো। যারা রিটেনে ভালো করেন, তারা ব্যাংকের রিটার্নও ভালো করবে, বিসিএস রিটার্নেও ভালো করবে। সব রিটেনেই তারা দেখবেন খুব ভালো করতেছে, রিটেনে তারা কোনো সময় পিছু পা হবে না। আর রিটেনে যারা খারাপ করে, দেখবেন প্রত্যেক রিটেনেই তারা খারাপ করে, কোনো রিটেনেই তারা ভালো করতে পারে না। আর 3 নাম্বার আরেকটা ব্যাপার হচ্ছে যে শব্দের সঠিক প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ডস। অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ডস, সঠিক প্রয়োগ, শব্দের সঠিক প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো, এগুলো হচ্ছে পরে। কি করব, নাম্বার বেশি পাবো কেমনে, এটা পরবর্তীতে আলোচনা। প্রথম আলোচনা হচ্ছে নাম্বার কেন আমাদের কমবে না, কিভাবে আমরা নাম্বার কমা থেকে আগে খাতাটাকে বাঁচাবো। দেখেন বুঝতে পেরেছেন কিনা মোটামুটি? জি জি স্যার। স্যার। মনে কি হচ্ছে রিটার্নের ক্লাসটা উপকার হবে? কি মনে জি হয়? স্যার, জি স্যার। উপকার হবে স্যার। Yes, sir. আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি লজিক্যাল মনে হচ্ছে কিনা বলেন? জি জি স্যার, স্যার। লজিক্যাল। আচ্ছা, দাঁড়াও, আমি একটু, যদি আমার কথাটা আপনাদের লজিক্যাল মনে হয়, সেই ক্ষেত্রে আমি তাহলে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি, লেকচার নাম্বার আমাদের 1। প্রথম আমি যেহেতু এটা নিয়ে আমি বললাম যে আপনাদের যেটা লেকচার নাম্বার 1, এটা আমি লেকচার নাম্বার 4-এ আলোচনা করব, মানে আমরা কিভাবে নাম্বারটা বাড়াবো। তাহলে প্রথমে আমরা আলোচনা করবো সে লেকচার নাম্বার 2টা দিয়ে স্টার্ট করবো, যেটা হচ্ছে অনুবাদ। তাহলে আজকে আমাদের প্রথম অনুবাদের ক্লাস হবে। ট্রান্সলেশনের উপর আমরা 3টা ক্লাস পাবো। ট্রান্সলেশন, আজকে ট্রান্সলেশনের উপর আমাদের প্রথম ক্লাস। এটা হচ্ছে আমাদের বাংলা টু ইংলিশ।
বাংলা টু ইংলিশ। আচ্ছা, ট্রান্সলেশন আমরা কিভাবে করব? প্রথমে বলে দেই, একজনের ট্রান্সলেশনের সাথে আরেকজনের ট্রান্সলেশন মিলবে না কোনোদিনই। আপনার শব্দ চয়ন এবং আমার শব্দ চয়ন এক হবে না। তার মানে প্রত্যেকের ট্রান্সলেশন যে হুবহু এক হবে এটা মিলবে না। আবার প্রত্যেকে যে একই স্টাইলে ট্রান্সলেশন লিখবে এটাও ব্যাপার না, স্টাইলিস্টিকলিও অনেক চেঞ্জ আসতে পারে। হ্যাঁ বলেন, তপন ভাই আছে না? এটা কি আমার সাথে কথা বলেন না কার সাথে কথা বলতেছেন? না স্যার, ফোনে মনে কথা বলতেছে। আচ্ছা, আমি আবারও বলছি, ট্রান্সলেশনের সকলের সাথে সকলের ট্রান্সলেশন মিলবে না, তবে ট্রান্সলেশনের স্ট্রাকচারটা আমরা যদি বুঝি। ব্যাংকের ট্রান্সলেশনের মূলত ঝামেলা কি হয়, বড় বাক্য দেখলে স্টুডেন্টরা ঘাবড়ায় যায়, কোন জায়গা থেকে অনুবাদটা শুরু করবে তারা এটা বুঝতে পারে না। আর অনুবাদে কোন জায়গায় কোন বাক্য কোন শব্দের পর কোন শব্দের অনুবাদ করবে এটাও তারা ধরতে পারে না। দেখা যায় অনুবাদ করে, অনুবাদের মধ্যে কাটাকাটি করে, অনুবাদের সঠিক অর্থটা তারা ব্যবহার করতে পারে না। আরেকটা বড় কারণ হচ্ছে তারা পরীক্ষার হলে ঘাবড়ায় যায়, বড় অনুবাদ দেখলে ঘাবড়ায় যায় যে অনুবাদটা আসলে কেমনে করবে, সময় কম থাকে তো অনুবাদ নেওয়ার যে আপনি খুব বেশি চিন্তা করে অনুবাদ করবেন ওইটা না। পরীক্ষার হলের মধ্যে এমনি আপনার স্ট্রেস লেভেল অনেক হাই থাকে, আপনার স্ট্রেস লেভেল হাই থাকলে আপনার শরীর থেকে অটোমেটিক একটা হরমোন বের হয় যেটাকে বলে কর্টিসল। কর্টিসল হরমোনের কারণে পরীক্ষার হলের মধ্যে স্ট্রেস লেভেলটা হাই থাকে। তো এই আমাদের জন্য পরীক্ষা অনুবাদ নিয়ে কোনো আলাদা বাড়তি প্রেশার না থাকে, এমন যেন না হয় যে পরীক্ষার আগে আমার অনুবাদ প্র্যাকটিস করে যেতে হবে। অনুবাদ কোনো সময় প্র্যাকটিস করা লাগবে না, আজকে ক্লাস করতেছেন 2টা ক্লাস করবেন অনুবাদের, অনুবাদ কিছু প্র্যাকটিস করবেন, অনুবাদ নিয়ে আপনার কোনো টেনশন নেই। অনুবাদ আপনার পরীক্ষার আগে যদি মানে আপনার হঠাৎ করে 6 মাস পরেও পরীক্ষা থাকে, আপনি যেন অনুবাদ করতে পারেন, অনুবাদ যেন আলাদাভাবে প্রস্তুতি না নিতে হয়, এটাই থাকবে আমাদের টার্গেট, বুঝতে পারছেন? তো এই টার্গেটটা আমাদের ফিল আপ করতে হলে কি লাগবে, আমি অনুবাদের আপনাদেরকে 9টা নোট দেব, নোট 1 থেকে নোট 9, এই 9টা নোট আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি প্রথম ক্লাসে আজকে ক্লাসে 1 থেকে 4 নোট দেবো, আজকে ক্লাসে আমরা 1 থেকে 4 নাম্বার নোট শেষ করব, পরবর্তী ক্লাসে 5 থেকে 9 নাম্বার নোট দেবো। এই আমাদের বাংলা টু ইংলিশের 9টা নোট, এই 9টা নোট আপনি দিব। 9টা নোট একদমই পুরো কম্প্রিহেন্সিভ নোট, কোনো কিছু বাদ যাবে না। এই 9টা নোট প্র্যাকটিস না করলে বা 9টা নোট না করলে আপনি যদি ইংলিশে খুব ভালো হন তাহলে আপনি অনুবাদ করতে পারবেন, অনুবাদের জন্য আপনার ক্লাস করার প্রয়োজন নেই। তবে এই 9টা নোট যদি আপনি করেন তাহলে আপনার উপকারটা কি হবে, আপনি দ্রুত অনুবাদ করতে পারবেন। এবং যারা একদমই পারেন না তাদের জন্য তো এর চেয়ে মানে ভালো কিছু হইতেই পারে না এই 9টা নোট, যারা একদমই অনুবাদ পারেন না তাদের জন্য বলছি। তাহলে আজকে আমরা 1 থেকে 4 নাম্বার নোট করব, আর যারা 1 থেকে 4 নাম্বার নোটটা করবেন না তারা পরবর্তীতে 5 থেকে 9 নাম্বার নোট বুঝবেন না। এর জন্য 1 থেকে 4 নাম্বার নোটটা খুবই গুরুত্বপূর্ণ, 1 থেকে 4 নাম্বার নোট করেই পরে আপনি 5 থেকে 9 নাম্বার নোটে ক্লাসগুলো করবেন। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আমার ইনস্ট্রাকশনটা কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা স্টার্ট করি। নোট 1, নোট 1 লিখেন। নোট 1 হচ্ছে অনুবাদ সম্পর্কে প্রাথমিক ধারণা। নোট 1 হচ্ছে আমাদের অনুবাদ সম্পর্কে প্রাথমিক ধারণা, লিখেন অনুবাদ সম্পর্কে প্রাথমিক ধারণা। আচ্ছা, এই যে হৃদয় নামক একটা ছেলে কথা বলছিল তাকে আমি ক্লাস থেকে রিমুভ করে দিয়েছি। তার মানে আনমিউট থেকে যদি কেউ কথা বলেন তার মানে তাদের ক্লাসটা গুরুত্ব নেই, সে ক্লাসটা বুঝতেছে না। আমি যে এতক্ষণ কথা বললাম সে মনে হয় ক্লাসটা কিছুই বুঝে নাই। আচ্ছা, নোট নাম্বার 1 লিখেছেন, অনুবাদ সম্পর্কে প্রাথমিক ধারণা। জি স্যার। আচ্ছা, তাহলে 1 নাম্বার এটার প্রথম পয়েন্টটা লিখেন, আমি বলছি আপনারা লিখবেন। প্রথম পয়েন্ট লিখেন যে প্রশ্ন পেয়েই সরাসরি অনুবাদ শুরু করে দিব না। লিখেন, প্রশ্ন পেয়েই সরাসরি অনুবাদ শুরু করে দিব না। প্রথম পয়েন্টে লিখেন, প্রশ্ন পেয়েই সরাসরি অনুবাদ শুরু করে দিব না। আগে পুরো অনুবাদটি ভালো মতো স্কিমিং করব। আগে পুরো অনুবাদটি ভালো মতো স্কিমিং করব। আগে পুরো অনুবাদটি ভালো মতো স্কিমিং করব। স্কিমিং করা মানে চোখ বুলানো, আগে পুরো অনুবাদটি ভালো মতো স্কিমিং করব। লেখা হইলে একটু বলতে হবে। জি স্যার, লিখছি। 2 নাম্বার পয়েন্ট লেখেন, একই সাথে অচেনা বা অজানা শব্দগুলো আন্ডারলাইন করে রাখবো।
একই সাথে অজানা বা অচেনা শব্দগুলো আন্ডারলাইন করে রাখবো, মানে সব শব্দের ইংলিশ অর্থ হয়তো আপনার জানা না থাকতে পারে, অচেনা অজানা শব্দগুলো আন্ডারলাইন করে রাখবেন। জি স্যার। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট লিখেন, এরপর কোন বাক্যকে কোন স্ট্রাকচারে লেখেন, এরপর কোন বাক্যকে কোন স্ট্রাকচারে তথা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোন বাক্যকে কোন স্ট্রাকচারে তথা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে অনুবাদ করব তা নির্ধারণ করব, অনুবাদ করব তা নির্ধারণ করব। মাইনুদ্দিন ভাই তা দিতে বললাম না। স্যার লিখেছেন? সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এর প্রতিষ্ঠা কিসের? অনুবাদ করব তা নির্ধারণ করব, দ্রুত জি লিখেন, স্যার দ্রুত লিখছি। লিখেন। জি স্যার লেখা শেষ। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে অনুবাদ করব তা নির্ধারণ করব। লেখেন অর্থাৎ প্রশ্নে যে স্ট্রাকচারে দেওয়া আছে, অর্থাৎ প্রশ্ন যে স্ট্রাকচারে দেওয়া আছে, অর্থাৎ প্রশ্ন যে স্ট্রাকচারে দেওয়া আছে অনুবাদক সেই স্ট্রাকচারে অনুবাদ করতে বাধ্য নন, অনুবাদক সেই স্ট্রাকচারে অনুবাদ করতে বাধ্য নন। অর্থাৎ প্রশ্ন যে স্ট্রাকচারে দেওয়া আছে অনুবাদক সেই স্ট্রাকচারে অনুবাদ করতে বাধ্য নন। লেখা হলে একটু বলতে হবে। জি স্যার লেখা শেষ। এর পরের পয়েন্ট লিখেন, 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট লিখেন, যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সটি, 4 নম্বর পয়েন্ট লিখেন, যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সটি অনেক বড় হয়, যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সটি অনেক বড় হয়, যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সটি অনেক বড় হয়, সেই ক্ষেত্রে সেন্টেন্স কানেক্টর, সেই ক্ষেত্রে সেন্টেন্স কানেক্টর গুলোকে মার্ক করব, সেই ক্ষেত্রে সেন্টেন্স কানেক্টর গুলোকে মার্ক করে ফেলবো, সেন্টেন্স কানেক্টর গুলোকে মার্ক করে ফেলবো। জি স্যার। তাহলে বাক্যটি একাধিক সিম্পল সেন্টেন্সে পরিণত হবে, তাহলে বাক্যটি একাধিক সিম্পল সেন্টেন্সে পরিণত হবে, তাহলে বাক্যটি একাধিক ছোট সিম্পল সেন্টেন্সে পরিণত হবে, এভাবে লিখেন, তাহলে বাক্যটি একাধিক ছোট সিম্পল সেন্টেন্সে পরিণত হবে। হয়েছে স্যার। আর 5 নম্বর পয়েন্ট লিখেন, লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে আর যদি সিম্পল সেন্টেন্সটি অনেক বড় হয়, লেখেন আর যদি সিম্পল সেন্টেন্সটি অনেক বড় হয়, আর যদি সিম্পল সেন্টেন্সটি অনেক বড় হয়, জি তাহলে তা স্যার। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে অনুবাদ করব, তাহলে তা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে অনুবাদ করব, তাহলে তা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে অনুবাদ করব। দেখেন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। এই হচ্ছে আমাদের নোট নাম্বার 1। নোট নাম্বার 1 হচ্ছে অনুবাদ সম্পর্কে প্রাথমিক ধারণা, মানে অনুবাদে আপনারা কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি করা উচিত, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, এটা আমি বলে দিয়েছি। ও নোট নাম্বার 1টা একবার আপনারা একটু রিভিউ করেন, পুরোটা একবার রিভাইজ করেন, দেখেন
দ্রুত দ্রুত রিভাইজ করেন, 2 মিনিট সময় দিলাম, দ্রুত একবার অনুবাদ 1টা রিভিউ করেন। শেষ। আচ্ছা, আমি যা পড়াচ্ছি সবকিছু আপনাদের খাতায় আমি লিখাই দেব, যেন আপনার পরীক্ষার আগে, পরীক্ষার 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, আপনি যেন আমার এই নোটগুলা দেখলে অনুবাদে আমি যা যা ক্লাসে বলেছি সব যেন আপনাদের মনে পড়ে যায়। আপনাদের কোনো প্রেশার থাকবে না, পরীক্ষার আগে আপনার নির্ভর থাকবেন। এটা একটা অনেক বড় একটা ব্যাপার, পরীক্ষার আগে নির্ভর থাকাটা। এই জন্য আমি যা যা বলবো নোটে, মুখে যা যা বলবো, ক্লাসে যা যা বুঝাবো, সব আপনাদের নোট আকারে লেখা থাকবে। পরীক্ষার আগে যদি অনুবাদটা আপনার দেখতে হয়, আপনার নোটটা দেখলেই আপনার পুরো অনুবাদটা মনে পড়ে যাবে, আপনার ক্লাসে কি কি পড়েছিলেন সেই অনুযায়ী পরীক্ষার মধ্যে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? এই জন্য নোটটা খুব ভালো মতো লিখবেন। নোট 2, এটা হচ্ছে আমাদের মূল নোট, সবচেয়ে গুরুত্বপূর্ণ নোট। আমাদের 100টা বাক্যের মধ্যে 90% বাক্যের অনুবাদ নোট 2 হয়ে যাবে। বাকি যে 10%-এর অনুবাদটা হবে না, এটা আমরা নোট 3, 4, 5, 6, 7, 8, 9 বাকি নোটগুলাই পড়বো। তার মানে নোট 2 অনুযায়ী আমাদের সকল বাক্যের অনুবাদ হয়ে যাবে। যে বাক্যগুলোর অনুবাদ নোট 2 এর মাধ্যমে হবে না, এগুলো নোট 3, 4, 5, 6, 7, 8, 9 এর মাধ্যমে আমরা করব। বুঝতে পারছেন? জি স্যার। লেখেন বাংলা থেকে ইংলিশ, লেখেন বাংলা থেকে ইংলিশ অনুবাদ করার সবচেয়ে কার্যকর কৌশলটি নিম্নরূপ। দেখেন বাংলা থেকে ইংলিশ অনুবাদ করার সবচেয়ে কার্যকর কৌশলটি নিম্নরূপ। বাংলা থেকে ইংলিশ অনুবাদ করার সবচেয়ে কার্যকর কৌশলটি নিম্নরূপ। জি স্যার, লিখছি। তাহলে নোট 2 দিয়ে আমরা কি করব বলেন তো? সকল বাক্যের অনুবাদ আমরা শেষ করব। বাংলা থেকে ইংলিশ 90% বাক্যের অনুবাদ আমাদের কোন নাম্বার নোট দিয়ে হয়ে যাবে বলেন? নোট 2। নোট 2। তার মানে নোট 2 যেটা দিয়ে দিতেছি এটা এখন খুব ভালো করে বুঝেন, আমি নোট 2টা পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি। নোট 2 বুঝার পর আমরা হচ্ছে অনুবাদে এখনই প্র্যাকটিস শুরু করে দিব। প্রথম আমি কিছু স্বাভাবিক অনুবাদ করাবো, এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কিছু বাক্য দ্বারা অনুবাদ শেষ করব। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তো তাহলে আমি কৌশলটি নোটটা লেখা পরে কিছু বলছিলেন? বুঝি নাই। বাংলা থেকে ইংলিশ অনুবাদ করার সবচেয়ে কার্যকর কৌশলটি? নিম্নরূপ। বাংলা থেকে ইংরেজি ও, অনুবাদ করার সবচেয়ে কার্যকর কৌশলটি নিম্নরূপ। লিখেন সাবজেক্ট, লিখেন সাবজেক্ট, এরপরে লিখেন ফাইনিট ভার্ব, এরপরে লিখেন হচ্ছে অবজেক্ট, এরপরে লিখেন অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল, সাবজেক্ট, ফাইনিট ভার্ব, অবজেক্ট এবং অ্যাডভার্বিয়াল। লিখেন সাবজেক্টের উপরে মার্ক করবেন 1, ভার্বের উপরে মার্ক করবেন 2, অবজেক্টের উপর মার্ক করবেন 3, অ্যাডভার্বিয়ালের উপর মার্ক করবেন 4। লিখা হইলে একটু আমাকে বললেন। জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, এখন অনেকেই হয়তো বলতে পারেন যে স্যার আমি তো সাবজেক্টই ভালো মতো চিনি না, বা ফাইনিট ভার্ব কি এটা বুঝি না, বা অবজেক্ট কি এটাই বুঝতে পারি না, অ্যাডভার্বিয়াল কি এটা বুঝতে পারি না। আমি একটু একটু আস্তে কথা বললাম। আমি সবগুলো এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সাবজেক্ট কি, ফাইনিট ভার্ব কি, অবজেক্ট কি, অ্যাডভার্বিয়াল কি। খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্ট কি বলেন তো? বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে, এটা হচ্ছে সাবজেক্টের সংজ্ঞা। সাবজেক্ট আমরা কিভাবে চিনবো? অ্যাক্টিভ ভয়েসে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, এটাই খালি জানতে হবে। আর প্যাসিভ ভয়েসে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। লিখেন অ্যাক্টিভ ভয়েসে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, প্যাসিভ ভয়েসে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। লিখেন, লিখা জি হইলে স্যার, বললেন। লিখছি। আচ্ছা, এখন স্যার ফাইনিট ভার্ব কি? ফাইনিট ভার্ব তো বুঝি না, ফাইনিট ভার্ব বুঝাতে লাগবে না। ফাইনিট ভার্বকে বাংলায় বলে সমাপিকা ক্রিয়া। সমাপিকা কি, অসমাপিকা ক্রিয়া কি? খুবই ইজি।
যেসব ক্রিয়াপদের শেষে আপনি দাড়ি বসাতে দিতে পারবেন সেগুলোকে সমাপিকা ক্রিয়া বলে, যেসব ক্রিয়াপদের শেষে আপনি দাড়ি বসাতে পারবেন না সেগুলোকে অসমাপিকা ক্রিয়া বলে। শেষ। মানে যদি আমি বলি বাড়ি গেলে, তাহলে গেলে কি সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া? বলেন অসমাপিকা দেখি। ক্রিয়া, অসমাপিকা। গেলের পর কি আপনি দাড়ি বসাতে পারবেন? না পারবেন স্যার। না। মানে বাড়ি গেলে আমি সেখানে যাব, তাহলে যাব কি সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া? সমাপিকা। স্যার সমাপিকা ক্রিয়া হয়ে সমাপিকা যাবে। ক্রিয়া। সমাপিকা। যেসব ক্রিয়ার পরে বাক্য আমি শেষ। দাড়ি বসাতে পারবো সেটা সমাপিকা ক্রিয়া। যেমন সে আসলে আমি যাব, আসলে এটা অসমাপিকা ক্রিয়া, কারণ আসলে পর আমি দাড়ি বসাতে পারছি না। যাবোর পর আমি দাড়ি বসাতে পারবো, তার মানে এটা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে ফাইনিট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে ফাইনিট ভার্ব কই থাকে? বাংলা বাক্যের শেষে থাকে। কই থাকে বলেন? বাংলা বাক্যের শেষে থাকে। সাধারণত বাংলা বাক্যের শেষে থাকে। প্রত্যেকটা আমি বুঝাই দিতেছি। লেখা হয়েছে? স্যার এটা হচ্ছে বাংলা বাক্যের লাস্টে থাকবে। বাংলা বাক্যের শেষে থাকবে। বাংলা বাক্যের শেষে থাকবে। তো সে গেলে আমি আসবো, তার মানে এখানে আসবোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, সমাপিকা ক্রিয়া, কারণ এরপর আপনি জি দাড়ি স্যার। বসাতে পারতেছেন। জি স্যার, বুঝতে পারছি। এরপর অবজেক্ট। অবজেক্ট কয় প্রকার? 2 প্রকার। কি কি বলেন দেখি? ডিরেক্ট আর ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট আর ডিরেক্ট। এটা পড়াচ্ছি কেন? এটা পড়ার গুরুত্বটা কি? এটা পড়ার গুরুত্বটা হচ্ছে আমরা অনুবাদ করার সময় আগে ইনডাইরেক্ট অবজেক্টের অনুবাদটা করবো, এরপর ডাইরেক্ট অবজেক্টের অনুবাদটা করবো। ইনডাইরেক্ট অবজেক্ট আমরা কিভাবে বুঝবো? দেখেন, ব্যক্তিবাচক স্যার। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে সেটাকে ডিরেক্ট অবজেক্ট বলে, আর ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে তাকে তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট বলে। দেখেন, আপাতত একটু কি মনে রাখেন, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো বলেন দেখি? ডাইরেক্ট অবজেক্ট। আর ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে কি অবজেক্ট পাবো? ইনডাইরেক্ট অবজেক্ট। আমি একটা এক্সাম্পল দেই, দেখাই দেই। হি টিচেস মি ইংলিশ। হিটা কি? সাবজেক্ট। কে পড়ায়? সে পড়ায়। হিটা হচ্ছে সাবজেক্ট। টিচার্সটা কি? ভার্ব। সাবজেক্ট আর ভার্ব আমরা চিনি চিনি এরপর সাবজেক্ট ভার্বের পরে কি আছে? অবজেক্ট আছে। মিটা কোন অবজেক্ট? মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কাকে পড়ায়? আমাকে। তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কি পড়ায়? ইংলিশ পড়ায়। তাহলে ইংলিশ কি অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা অনুবাদ করার সময় আগে ইনডাইরেক্ট অবজেক্টের অনুবাদ করবো, এরপরে ডাইরেক্ট অবজেক্টের অনুবাদ করবো। ইনডাইরেক্ট অবজেক্ট কিভাবে পাবো? কাকে পড়ায়, কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট, কি পড়ায় সেটা দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট। দেখেন একটু ক্লিয়ার কিনা? স্যার আবার একটু বলেন। আবার বলছি, অনুবাদ করার পর প্রথমে আমরা সাবজেক্টের অনুবাদ করবো, এরপরে ভার্বের অনুবাদ করবো, এরপরে ইনডাইরেক্ট অবজেক্টের অনুবাদ করবো, এরপরে ডাইরেক্ট অবজেক্টের অনুবাদ করবো। ইনডাইরেক্ট অবজেক্ট আমরা কিভাবে চিনবো? আমরা যদি ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট পাবো। যেমন সে কাকে পড়ায়, উত্তর আসবে আমাকে পড়ায়। তাহলে আমাকে হচ্ছে একটা ইনডাইরেক্ট অবজেক্ট। আর আমি যদি বলি কি পড়ায় তাহলে উত্তর আসবে ইংলিশ পড়ায়, তাহলে ইংলিশ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো অনুবাদ করার সময় আগে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট অনুবাদ করবো, পরে ডাইরেক্ট অবজেক্ট অনুবাদ করবো। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এইগুলোর অনুবাদ করা শেষে আমাদের আসে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল কি? অ্যাডভার্বিয়াল মূলত 3টা আছে, ম্যানার, প্লেস, স্যার টাইম। লাস্ট লাইনটা আবার বলেন, অনুবাদ করার সময়। একটু একটু ইয়েতে এতবার কিন্তু বলা যাবে না। এতবার বলতে গেলে কিন্তু আমি আর ক্লাস নিতে পারবো, বুঝতে পারছেন? আমি এক জিনিস এতবার কেমনে বলতে পারবো বলেন দেখি? বুঝেন নাই আপনারা? এতবার ইনডাইরেক্ট অবজেক্টটা বুঝাইলাম। কাকে দ্বারা প্রশ্ন করলে বুঝতে ইনডাইরেক্ট পারছি অবজেক্ট পাবো? স্যার, ওই যে লাস্ট লাইনটা মানে আমি নোট করার জন্য লিখবো আর কি। অনুবাদ করার সময় আগে ইনডাইরেক্ট অবজেক্ট অনুবাদ করবো, পরে ডাইরেক্ট অবজেক্টের অনুবাদ করবো। লিখছেন? জি স্যার। এরপর আছে অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম। অ্যাডভার্বিয়ালের মধ্যে অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম। তাহলে অনুবাদ করার সময় এই যে এমপিতে আগে আমরা হচ্ছে ম্যানারটা অনুবাদ করব, এরপর প্লেসটা অনুবাদ করব, এরপর টাইমটা অনুবাদ করব। এটা একদম স্ট্রিক্টলি ফলো করার কিছু নাই। স্ট্রিক্টলি ফলো না করলেও হবে। ম্যানার, প্লেস, টাইম একবার সবার শেষে লিখতে হবে এরকমও না। ম্যানার, প্লেস, টাইমটা ফ্লেক্সিবল, মানে আমি আপনার ইচ্ছা মতো এদিক সেদিক করতে পারবো। ম্যানার মানে কি? যে কিভাবে, কেমনে, এসব দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলে ম্যানার, মানে সে কিভাবে কাজটা করতেছে। প্লেস, প্লেস মানে সে কোথায় করতেছে। পি দিয়ে প্লেস বোঝায়। টাইমটা আছে সে কখন করতেছে, এটা হচ্ছে টাইম। তার মানে অনুবাদ করার সময় সাধারণত আগে আমরা ম্যানার অনুবাদ করব, এরপরে প্লেসের অনুবাদ করব, এরপরে টাইমের অনুবাদ করব। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। স্যার কোনো একটা ক্লজে যদি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব থাকে তাহলে তাহলে সেক্ষেত্রে
মানে ওইটা পরে আসতেছি, এটা একটু পরে আমরা দেখবো। এই আচ্ছা পর্যন্ত ক্লিয়ার কিনা, যে নোটটা লিখলাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা, প্রত্যেকটা আমি বুঝাই দিচ্ছি, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল, প্রত্যেকটা জি বুঝিয়েছি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি জি স্যার, স্যার, ক্লিয়ার। ক্লিয়ার আছে। আপনাদের থেকে আমি আগে একটা অনুমতি নিয়ে রাখি, পরশুদিনও আপনাদের সাথে রাত্রে আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমি বোর্ডে নিতে পারছি না। আমি ট্যাবে নিলে কি কোনো সমস্যা আছে না আপনাদের? স্যার, না স্যার, কোনো সমস্যা নাই। কোনো ট্যাবে নিতে সমস্যা কিন্তু পারবো? স্যার আপনাকে নিতে হবে, কিন্তু স্যার আপনাকে নিতে হবে। আচ্ছা, আমি নিব, ট্যাবে নিব, ঠিক আছে? কোনো সমস্যা আছে? না স্যার না না স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলে রাখলাম ট্যাবে নিব পরশুদিনের ক্লাসটা। স্যার একটা আচ্ছা, প্রশ্ন, স্যার আপনার তো 1 তারিখে জয়েন হওয়ার কথা ছিল, এখন কি এটা লেট 1 তারিখ না, কোনো আমার কিছু? জয়েনিং 15 তারিখ। 15 তারিখের আগেই আপনাদের রিটার্নের আমি 4টা ক্লাস নিয়ে যাব। আমি রিটার্নের 4টা ক্লাস আপনাদের 15 তারিখ, প্রত্যেক ক্লাসেরই আমি এরকম নোট দিয়ে ক্লাস নিব, যেন আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝেন। এরপরে হচ্ছে 15 তারিখের পরেরটা পরে দেখা যাবে আসলে আমার চাকরিটা কই বা ট্রেনিং কই, আমি ঢাকায় থাকি না ঢাকার বাইরে থাকি। এই মমিন ভাই, 8 তারিখে মিরপুরে আমার একটা ক্লাস আছে, বুঝছেন? দেব স্যারের ক্লাস দেওয়া আছে 8 তারিখে, দেব স্যারের স্পেশাল ক্লাস। আমি মিরপুরে হচ্ছে এর আগে ক্লাস নেব, স্পেশাল ক্লাসের আগে। এটা কি শিডিউল ক্লাস আমাদের এখানে? শিডিউল দেওয়া নাই, আমি শিডিউলটা নিচ্ছি ও 8 তারিখের, বুঝতে পারছেন? ঠিক আছে। তো 15 তারিখে ধরে নিয়ে যাবেন না? হ্যাঁ, 15 তারিখে যান। আচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে এবার আমরা একটু স্যার যাই, ক্লাসে যাই। এক্সাম্পল লিখেন, এক্সাম্পল। একটু পরে আমরা বাংলাদেশ ব্যাংকে যেগুলো আসছে এগুলো লিখবো। প্রথমে হচ্ছে আমরা একটু শিখি, এক্সাম্পলটা দেখি। লেখেন, ধরেন প্রধান শিক্ষক ক্লাসে আমাদেরকে প্রত্যহ সকালে আন্তরিকভাবে ইংরেজি পড়ান। ইংরেজি পড়ান, প্রধান শিক্ষক ক্লাসে আমাদেরকে প্রত্যহ সকালে আন্তরিকভাবে ইংরেজি পড়ান। এই ধরেন আপনাদের একটা এক্সাম্পল লিখলাম, বাংলা বাক্য, এটা আমাদেরকে অনুবাদ করতে দিবে। এরকম বাক্য যে কোনো আসুক না কেন, কোনো সমস্যা নেই, সব বাক্য একই রকম বাংলা বাক্য। বাংলা বাক্যের মধ্যে আপনার বাক্যটা লিখে লিখতে আমাকে বললেন, আগে বাক্যটা লিখেন, লিখে লিখতে আমাকে বললেন। স্যার লিখছি। আচ্ছা, বোঝানোর সময় ভালো করে বুঝেন। প্রথমে আমরা ভার্ব আইডেন্টিফাই করব। কি আইডেন্টিফাই করব বলেন দেখি? স্যার ভার্ব। ভার্ব ভার্ব কই থাকে বলেন দেখি? বাক্যের শেষে। স্যার বাংলা বাক্য বাংলা লাস্টে। বাক্যের শেষে থাকে। তাহলে আমাদের ভার্বটা কি? পড়ান। পড়ানের নিচে আমরা 2 দিব। এবার হচ্ছে আমাদের সাবজেক্ট আইডেন্টিফাই। ভার্ব আইডেন্টিফাই করতে পারলে আপনি সব পারবেন। তাহলে বলেন দেখি, কে পড়ান? কে দ্বারা প্রশ্ন করলে কি আসবে? প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। সাবজেক্ট পেলাম, এটা কত দিবে? 1। তার মানে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার হচ্ছে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট, কাকে পড়ান? আমাদের আমাদেরকে আমাদেরকে। আমাদেরকে হচ্ছে 3। ইনডাইরেক্ট অবজেক্ট, কি পড়ান? ইংরেজি পড়ান। ইংরেজি পড়ান। ইংরেজি পড়ান। এই হচ্ছে আমাদের 4। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেয়ে গেলাম। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আসলে কারোই আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হবে না। সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে বাক্যের মধ্যে যা কিছু থাকে সব অ্যাডভার্বিয়াল। বলেন দেখি কি বলছি? সাবজেক্ট ভার্ব অবজেক্টের পর বাক্যে যা কিছু থাকে সব কি? অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালের মধ্যে আগে কোনটা বসাবো? ম্যানার। কিভাবে পড়ান বলেন দেখি? ম্যানারটা কি? আন্তরিকভাবে। আন্তরিকভাবে স্যার, সিনসিয়ারলি। প্লেস, কোথায় পড়ান বলেন দেখি? স্যার ক্লাসে স্যার। ক্লাসে। তাহলে এটা হচ্ছে 6। কখন পড়ান? টাইমটা কি? সকালে। ম্যানার, প্লেস, এরপর তো টাইম। সকালে টাইমটা স্যার। কি বলেন? মর্নিং প্রত্যহ সকালে। সকালে এটা হচ্ছে 7। এপ্রিল মর্নিং অনুবাদ করার সময় খালি এই প্রত্যেকটা শব্দকে ইংলিশে করে দিবেন, তাইলে অনুবাদটা হয়ে যাবে। প্রধান শিক্ষক ইংলিশ কি বলেন দেখি? হেডমাস্টার দা হেডমাস্টার। দা হেডমাস্টার। কমন নাউন কিন্তু খালি খালি বসে না, দা কমন হেডমাস্টার হবে। হয় আর্টিকেল নিয়ে বসবে, নাহলে কমন নাউন প্লুরাল হবে। এজন্য দা স্যার হেডমাস্টার। অ্যাডজেক্টিভ নিতে হবে না স্যার এখানে? দা। হ্যাঁ, দা হেডমাস্টার লেখেন, দা হেডমাস্টার। পড়ান ইংলিশ কি বলেন? স্যার টিচ। টিচেস। দা হেডমাস্টার Yes. টিচার্স। টিচার্স। তিনে কি আছে? আমাদেরকে। আমাদের ইংলিশ কি? স্যার আস। আস। টিচার্স আস। তারে কি আছে? ইংরেজি। ইংরেজি ইংলিশ কি? ইংলিশ ইংলিশ। ইংলিশ স্যার। The headmaster teaches us English. এরপর আন্তরিকভাবে। আন্তরিকভাবে ইংলিশ কি? সিনসিয়ারলি। Cordially. সিনসিয়ারলি। সিনসিয়ারলি বা কর্ডিয়ালি। কর্ডিয়ালি, যে কোনো একটা লিখতে পারেন, কর্ডিয়ালি অথবা সিনসিয়ারলি, একটা লিখলেই হবে। আন্তরিকভাবে। কোথায় পড়ান? ইন ক্লাস। তাহলে কি হবে ইংলিশ? ইন দা ক্লাস। In the class.
এরপর হচ্ছে প্রত্যহ সকালে। প্রত্যহ সকালে ইংলিশ কি? এভরি ডেইলি মর্নিং। মর্নিং। এভরি মর্নিং। স্যার তাহলে এখানে আমাদের কি দ্য অনুবাদ হলো ক্লাসরুম? দ্য টিচার teaches us English cordially in the class every morning. বুঝতে পেরেছেন অনুবাদটা কিভাবে হয়েছে? স্যার এটা কি ছিল স্যার? বলেন। স্যার বলছিলাম স্যার এখানে যদি আমরা দা হেডমাস্টারের পরিবর্তে যদি স্যার আমরা এ হেডমাস্টার লিখে দিলে কি হবে? এটা আসলে এ হেডমাস্টার মানে একজন হেডমাস্টার, কি একজন হেডমাস্টারের কথা বলা হচ্ছে না একজন না না, স্পেসিফিক ঠিক। বা নির্দিষ্ট হেডমাস্টারের কথা বলা হচ্ছে? একজন নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তি। তাহলে নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে দা। বুঝতে পেরেছেন? দা হেডমাস্টার। বুঝতে জি স্যার, পেরেছেন? ধন্যবাদ স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, আরেকটা বাক্য লিখে দেখে। ধরেন লিখেন, মা তার শিশুকে প্রতি রাতে ছাদ থেকে মনোযোগ সহকারে চাঁদ দেখান। পজিটিভ ভার্ব ইউজ করতে হবে। মা তার শিশুকে প্রতি রাতে ছাদ থেকে মনোযোগ সহকারে চাঁদ দেখান। লিখেন। পজিটিভ ভার্ব ইউজ করতে হবে। লিখে হলে একটু বললেন। লিখেছি। জি স্যার। জি আচ্ছা, স্যার, কি লিখছি। করবো প্রথম? ভার্ব। ভার্ব কোথায় আছে? বাংলা বাক্যের শেষে। ভার্ব কি? দেখান। দেখান। এটা হচ্ছে 2। কে দেখান? মা দেখান। এটা হচ্ছে 1। কাকে দেখান? তার শিশুকে। কি দেখান? চাঁদ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাইছি, শেষ আমার অনুবাদ। এরপর হচ্ছে বাকিগুলো অ্যাডভার্বিয়াল। ম্যানার, এমপিটি, ম্যানার প্লেস টাইম। ম্যানার কিভাবে দেখান? মনোযোগ সহকারে। প্লেস কোথা থেকে দেখান? ছাদ থেকে। দারুণ। কখন দেখান? টাইমটা কি? প্রতি রাতে। শেষ। তাহলে মা ইংলিশ কি? দা মাদার। দা মাদার। দেখান ইংলিশ কি বলেন দেখি? লুক এট শো দ্য। শো দা মাদার স্যার, শোজ। শো স্যার। দা মাদার শোজ, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের শেষে এস হবে। দা মাদার শোজ। তার শিশুকে ইংলিশ কি? হার বেবি। হার Her baby. হার বেবি। The mother shows her baby. চাইল্ড লিখলে হবে না? কি হবে? চিলড্রেন লিখলে হবে না? চিলড্রেন। চাইল্ড লিখলে হবে না স্যার? চাইল্ড। বেবি, হ্যাঁ লিখতে পারেন, চাইল্ড বা চিলড্রেন। আসলে চাইল্ড থেকে এটা শিশু বলতে বেবি বেশি যায়, বুঝতে পারছেন? বেবিটাই বেশি ভালো যায়। শিশু ইংলিশ বেবি বললেই ভালো যায়। তাহলে দ্য মাদার শোজ হার বেবি। চাঁদ কি বলেন? মুন। মুন। কি হবে চাঁদ ইংলিশ? দামুন দামুন হবে। মুন, সান এবং আর্থ, এর আগে দা বসে। দ্য মাদার শোজ একক হার বস্তু। দ্য মুন। মনোযোগ সহকারে ইংলিশ কি বলেন? অ্যাটেনশনালি। স্যার অ্যাটেন্টিভলি, স্যার অ্যাটেন্টিভলি। অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে মানে অ্যাটেন্টিভলি। এরপর হচ্ছে ছাদ থেকে। ছাদ থেকে ইংলিশ কি? From ইয়া the কোন রূপ? ফ্রম দ্য রুফ। থেকে। থেকে মানে ফ্রম। ফ্রম দ্য রুফ। ফ্রম দ্য রুফ। প্রতি রাত ইংলিশ কি হবে? স্যার ডেইলি নাইট। এভরি নাইট। এভরি নাইট। ডেইলি Every নাইট, night. এভরি নাইট বলে। ডেইলি নাইট বলে কিছু না, এভরি নাইট। তাহলে মাদার শোজ আর বেবি দ্য মুন অ্যাটেন্টিভলি ফ্রম দ্য রুফ এভরি নাইট। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। দেখেন তো ক্লিয়ার কিনা? আমাদের নোট 2টা আপনি ধরতে পেরেছেন কিনা বলেন? জি স্যার। স্যার জি স্যার। সেন্টেন্সে যদি থাকে অমাবস্যা বাদে, তখন অমাবস্যা রাতে, তাহলে হবে ইনে। অমাবস্যা বাদে। বুঝি নাই, কি বললেন? অমাবস্যা বাদে মানে অন্য সময় দেখান। অমাবস্যা বাদে আবার কি? অমাবস্যা বাদে কেন থাকবে? অমাবস্যায় কি চাঁদ দেখা যায় নাকি? না স্যার, এই কারণে তো বললাম। না, এটা আসবে না। অমাবস্যায় চাঁদ না দেখা গেলে সেন্টেন্সই তো স্যার হইলো না, সেন্টেন্স তো যোগ্যতা হারাই ফেলছে। ভালো বলছেন। সেন্টেন্স হতে হলে কি লাগবে? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যোগ্যতা না থাকলে তো বাক্য হইলো না। আচ্ছা, নোট 2টা ক্লিয়ার কিনা বলেন? জি স্যার স্যার। এখানে যদি স্যার অ্যাটেন্টিভ এর পরিবর্তে কেয়ারফুলি ইউজ করি তাহলে কি হবে? কোনো সমস্যা নাই। বললাম তো, শব্দ চয়ন এক একজনের এক এক রকম হবে। আমি যে শব্দ পারি, এই শব্দ হয়তো আপনি নাও পারতে পারেন, বা অন্যজন একজন শব্দ পারে, ওই শব্দ আমি নাও পারতে পারি। তার মানে শব্দ প্রত্যেকের তো সেম হবে না। বুঝতে পেরেছেন?
জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অনুবাদটা আরেকবার বলবেন? বুঝি নাই কি? স্যার অনুবাদটা আরেকবার একটু বললে ভালো আপনি হতো। নিজে করেন, অনুবাদ তো আমি বলে দিলাম। দ্য মাদার শোজ হার বেবি দ্য মুন অ্যাটেন্টিভলি ফ্রম দ্য রুফ এভরি নাইট। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলছি। আমি যখন অনুবাদ করি তখন কি আমি এরকম আন্ডারলাইন করে অনুবাদ করি কিনা? আমি কোনো সময় আন্ডারলাইন করে অনুবাদ করি না। আমি নিজে কোনো সময় আন্ডারলাইন করে অনুবাদ করি না। কেন আন্ডারলাইন করে অনুবাদ করি না? কারণ এগুলো সব আমার মাথায় আছে। আমি যখন অনুবাদ করতে যাই আমি দেখেই বুঝি যে কোন শব্দের পর কিভাবে বাক্যটা আমি অনুবাদ করব। আমার এটা অলরেডি মাথার মধ্যে আছে, আমি আত্মস্থ করে ফেলেছি। আপনারা যখন এই অনুবাদ কয়েকটা প্র্যাকটিস করবেন, এরপরে আপনাদের এসব দাগাদাগি করার লাগবে না। এসব দাগাদাগি তো হচ্ছে প্লে গ্রুপ নার্সারি স্টুডেন্টরা করবে। আপনারা কেন দাগাদাগি করবেন? দাগাদাগির সময় আছে? দাগাদাগির সময় নেই। তার মানে কি করবেন? আপনি আগে জিনিসটা বুঝেন, প্র্যাকটিস করবেন, এরপর আপনার দাগাদাগিও দেখবেন করার লাগবে না, আপনি নিজেই পারবেন অনুবাদ করতে। বুঝতে পেরেছেন কিনা বলেন দেখি? স্যার জি স্যার, বুঝেছি। কেন স্যার আমি লিখে তাহলে দাগে অনুবাদ করাইতেছি? কারণ এখন আমি ধরে নিছি আপনারা অনুবাদ পারেন না। অনুবাদ পারেন না ধরে আমি কিন্তু আপনাদেরকে অনুবাদটা শিখাইতেছি। আর কেউ যদি বলেন যে স্যার আমি তো অনুবাদ পারি, আমি তাহলে তার জন্য অনুবাদটা করাচ্ছি না, আমি ধরেই নিচ্ছি যে আপনার অনুবাদ পারেন না, একদম বিগিনার লেভেলে। এর জন্য আমি শুরুতে বলছি, এর জন্য আমি এভাবে করাচ্ছি। সবাই ক্লিয়ার কিনা বলেন? স্যার জি জি স্যার। প্রশ্ন স্যার ছিল একটা- স্যার। স্যার বল স্যার স্যার বলছিলাম কি স্যার, ডেইলি নাইট বলে সমস্যা কি স্যার এখানে এভরি নাইট পরিবর্তে? ডেইলি নাইট হয় না, ডেইলির সাথে কোনো সময় নাইট হয় না। এটা হচ্ছে বাক্যের মধ্যে কিছু শব্দ একসাথে যায় না। ডেইলি মানে প্রতিদিন। ডেইলি মানে কি বলেন? প্রতিদিন। প্রতিদিন জি রাত, এটা স্যার। কি আপনি বলেন বাংলায়? বাংলায় বলেন কিনা বলেন দেখি, যে প্রতিদিন রাত না প্রতি না রাত, স্যার, এটা বলেন। প্রতি রাত স্যার। প্রতি রাত তো প্রতি ইংলিশ হচ্ছে এভরি, আর প্রতিদিন ইংলিশ হচ্ছে ডেইলি। তার মানে শব্দর আপনার স্যার তাহলে চয়নটা আমি ভুল হয়েছে। স্যার আমি যে বলছি স্যার ইচ নাইট তাহলে হবে স্যার? হ্যাঁ, ইচ বললে ইচ? ইচ নাইট, ইচ নাইট বললে হ্যাঁ ইচ নাইট বলতে পারেন। ইচ নাইটের সমস্যা নেই, ইচ নাইট বলতে পারেন। স্যার জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার অনেকগুলো শব্দ স্যার, যদি স্যার ওয়ার্ড যদি স্যার মনে না থাকে স্যার, আমরা কিভাবে সমাধান করতে পারি স্যার? বুঝি না, একটু ক্লিয়ারলি স্পষ্ট ভাবে বলেন কথা। স্যার ওয়ার্ড যদি স্যার স্টকের মধ্যে স্যার জানা না থাকে স্যার, কিভাবে সমাধান করা যায় স্যার? আমি নোট ওয়ানে কিন্তু আপনাদের একটা কথা বলেছিলাম, অচেনা অজানা শব্দগুলো আন্ডারলাইন করে রাখবো। ওইটা কিভাবে সমাধান করবেন এটা আমি পরের নোটে লিখাচ্ছি, নোট নাম্বার 3-তে। আগে নোট নাম্বার 2টা বুঝাচ্ছি। আমার সব কিছু সমাধান আছে নোট 9 এর মধ্যে। আমি প্রত্যেকটা জিনিস, ফোকাস রাইটিং বলেন, সামারি রাইটিং বলেন, আর্গুমেন্ট রাইটিং বলেন, আমি প্রত্যেকটা নোট আপনাদেরকে দিয়ে দেবো। তাহলে আপনি অচেনা অজানা শব্দগুলো আমি নোট নাম্বার 3-এ বলবো যে কিভাবে আপনারা করবেন। বুঝতে পেরেছেন? জি একটু স্যার। পরে দেখবেন। তাহলে এবার কিছু বাংলাদেশ ব্যাংকের বাক্য আমরা অনুবাদ করে দেখি যে কি অবস্থা আমাদের। দেখেন, বাংলাদেশ ব্যাংকের একটা বাক্য, একটা অনুচ্ছেদের একটা বাক্য নিয়েছি। ব্রিটিশ আমলে শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী পরিবর্তন আনয়নের জন্য তার প্রশাসনকে যুগোপযোগী পরিবর্তন আনয়নের জন্য, এখানে বঙ্গবন্ধু শব্দটা মিসিং আছে। বঙ্গবন্ধু তার প্রশাসনকে পরামর্শ দিলেন। এটা লিখেন, দ্রুত বাক্যটা তুলেন, বাক্যটা তুলে বলেন। তোলা হলে একটু বাক্যটা বলেন। বাক্যটা খাতায় তুলেন দ্রুত। স্যার শেষ। আচ্ছা, শেষ? সবার তোলা হয়েছে? আমি কিন্তু বুঝাচ্ছি এখন। সবার তোলা হ্যাঁ শেষ? স্যার। আচ্ছা, তাহলে আমাদের ভার্ব কোথায় আছে বলেন? ভার্ব কোথায়? বাংলা বাক্যের শেষে। লাস্টে স্যার পরামর্শ দেন। পরামর্শ দেন। পরামর্শ দেন, তাহলে হচ্ছে 2। তাহলে কে পরামর্শ দেন? স্যার বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু। আমার সাবজেক্ট কিন্তু আর বাক্যের শুরুতে নাই। সাবজেক্ট কি? এক কি? বঙ্গবন্ধু। সাবজেক্ট ভার্ব পেলাম। কাকে পরামর্শ দেন বলেন? তার প্রশাসনকে স্যার। তার প্রশাসনকে। প্রশাসনকে। কি পরামর্শ দেন? স্যার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনয়নের। শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী পরিবর্তন। পরিবর্তন আনয়নের জন্য, এটাই তো পরামর্শ ছিল। যুগোপযোগী পরিবর্তন আনয়ন, পরামর্শ ছিল এটা। পরিবর্তন আনয়ন, যুগোপযোগী পরিবর্তন আনয়নের জন্য পরামর্শ দেন। তাহলে পরামর্শটা কি? যুগোপযোগী পরিবর্তন আনয়নের জন্য, এটা হচ্ছে 4। এরপর হচ্ছে ম্যানার নেই, প্লেস আছে। কোথাকার যুগোপযোগী পরিবর্তন? প্লেস। বা কোথার পরিবর্তন? শিক্ষা ব্যবস্থা। এটা শিক্ষা কত হবে? ব্যবস্থা। 5। এরপর টাইমটা কি? কোন সময় শিক্ষা ব্যবস্থার? ব্রিটিশ ব্রিটিশ আমলে। আমলে শিক্ষা ব্যবস্থা। তাহলে এটা হবে 6। দেখেন তো বুঝতে পারছেন কিনা আন্ডারলাইন করাটা? জি জি স্যার। স্যার। শেষ, অনুবাদ করে ফেলেন।
তাহলে প্রথম অনুবাদ কি হবে? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ইংলিশ তো বঙ্গবন্ধু। পরামর্শ দেন ইংলিশ কি হবে বলেন? স্যার অ্যাডভাইস। অ্যাডভাইস অ্যাডভাইস। স্যার অ্যাডভাইস সাজেস্টেড হবে। সাজেস্টেডও হবে। পরামর্শ সাজেস্ট দিতে পারেন, অ্যাডভাইস দিতে পারেন, সাজেস্টেড অথবা অ্যাডভাইস। স্যার কাউন্সিল। কাউন্সিল না, কাউন্সিল না, কাউন্সিল পরামর্শ অ্যাডভাইস না, কাউন্সিল তো অন্য জিনিস। সাজেস্ট তাহলে দেওয়া যাবে। বঙ্গবন্ধু অ্যাডভাইস, তার প্রশাসন কি ইংলিশ কি? স্যার অ্যাডমিনিস্ট্রেশন, তার হিজ হিজ অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন। হিজ অ্যাডমিনিস্ট্রেশন লিখেন, হিজ অ্যাডমিনিস্ট্রেশন। স্যার সাজেস্টেড থেকে একটা প্রশ্ন আসলো, সাজেস্টেড তো প্রস্তাবনার ক্ষেত্রেও ইউজ করা যাবে না, প্রস্তাব হ্যাঁ দেওয়ার করা ক্ষেত্রে? যাবে, ওই সব এসব খুব বেশি সমস্যা হবে না আপনার। প্রত্যেক শব্দের সমস্যা হবে না, বুঝতে পারছেন? প্রত্যেক শব্দ দেখে দেখে আপনার সাজেস্টের জায়গায় অ্যাডভাইস লিখলে অনুবাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে বঙ্গবন্ধু অ্যাডভাইসড হিজ অ্যাডমিনিস্ট্রেশন কি টু চেঞ্জ। অ্যাডভাইস করেছিলেন? যুগোপযোগী পরিবর্তন আনয়নের জন্য। তাদের ইংলিশ কি হবে? যদি একটা বড় মানে এই যে যুগোপযোগী পরিবর্তন আনয়নের জন্য, এটা তো একটা ফ্রেজ বা বড় একটা শব্দগুচ্ছ হয়ে গেছে, তখন এটা পিছন থেকে সামনে অনুবাদ করব। তাহলে টু বঙ্গবন্ধু চেঞ্জ। অ্যাডভাইস অ্যাডমিনিস্ট্রেশন, পরিবর্তন আনা ইংলিশ হচ্ছে টু ব্রিং। টু ব্রিং আনা ইংলিশ মানে টু ব্রিং, নিয়ে আসা। যুগোপযোগী পরিবর্তন ইংলিশ কি বলেন দেখি? যুগোপযোগী পরিবর্তন ইংলিশ কি বলেন? স্যার Accurately. একুরেটলি চেঞ্জিং, বুঝি নাই। প্রপার চেঞ্জ, Accurately. প্রপার চেঞ্জিং অথবা অ্যাকুরেটলি চেঞ্জিং। টাইমলি, জি স্যার, সুন্দর হয়েছে। আপ টু ডেট, না জানলে প্রপার, কোনো সমস্যা নেই, প্রপার। পরিবর্তন ইংলিশ কি? চেঞ্জ। চেঞ্জ। শিক্ষা ব্যবস্থার ইংলিশ কি? এডুকেশনাল সিস্টেম। অফ দ্য এডুকেশন সিস্টেম। শিক্ষা ব্যবস্থার ইংলিশ অফ দ্য এডুকেশন। আচ্ছা স্যার, কিছু নিয়ে আসার ক্ষেত্রে ব্রিং এর পর অ্যাবাউট প্রিপোজিশন ইউজ করা হয় মনে হয়। অ্যাবাউট বসবেন। আচ্ছা লিখছেন? শিক্ষা ব্যবস্থার ব্রিটিশ আমলের ইংলিশ কি? হ্যাঁ বলেন। দ্য ব্রিটিশ পিরিয়ড। অফ The ব্রিটিশ British পিরিয়ড। period. মনে রাখবেন এই যে বিভক্তি আসলে ইংলিশে অফ আসে প্রিপোজিশন। তাহলে অফ ব্রিটিশ পিরিয়ড, অফ ব্রিটিশ পিরিয়ড। দেখেন তো বুঝতে পারছেন কিনা? জি স্যার। স্যার ক্লিয়ার কিনা? প্রশ্ন ছিল ব্রিং এর পরে অ্যাবাউট প্রিপোজিশন ইউজ করা হয় না কোনো কিছু নিয়ে আসার ক্ষেত্রে, ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট হ্যাঁ আনতে পারেন। তো ব্রিং অ্যাবাউট টাইমলি চেঞ্জ আনতে পারেন, অ্যাবাউট না দিলেও হবে। তো ব্রিং টাইমলি চেঞ্জ দিলেও হবে, ব্রিং অ্যাবাউট দিলেও হবে। পরিবর্তন আনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ব্রিং দিলেও সমস্যা নেই। বুঝতে পারছেন? স্যার টু ব্রিং এর জায়গায় ফর ব্রিঙ্গিং দেওয়া যাবে কি? না, ফর ব্রিঙ্গিং হয় না, টু ব্রিং। টু এর পর ব্রিং হয়, ফর ব্রিঙ্গিং হয় না। বুঝতে পারছেন? নির্দেশ দেওয়ার ক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবেন। স্যার ব্রিটিশ আমি পিরিয়ডের তাকে আগে বললাম দা বসালে ভুল হবে? অফ দা ব্রিটিশ পিরিয়ড, না ভুল হবে না, অফ দা ব্রিটিশ পিরিয়ড ভুল হবে না। আমি বললাম যে আমি তাকে যেতে বললাম, এটা ইংলিশ কি বলেন তো? আই টোল্ড হিম টু গো। আই টোল্ড হিম টু গো, মানে নির্দেশ দেওয়ার ক্ষেত্রে সাধারণত টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, ইনফিনিটিভ। বুঝতে পেরেছেন? অনুবাদটা ক্লিয়ার কিনা বলেন দেখি? জি স্যার। স্যার স্যার জি স্যার। আরেকবার লাস্ট মানে একবার বলে যান যে পুরো সেন্টেন্সটা। তাহলে এটা কি বললাম? বঙ্গবন্ধু অ্যাডভাইজড হিজ অ্যাডমিনিস্ট্রেশন টু ব্রিং টাইমলি চেঞ্জ ইন দ্য এডুকেশন সিস্টেম অফ দ্য ব্রিটিশ পিরিয়ড। শেষ।
আচ্ছা আচ্ছা। পরে আরেকটা বাক্য দেখি, দেখেন বাক্যটা আগে তুলেন, দ্রুত আগে বাক্যটা তুলেন। আচ্ছা, ক্লাসের পেমেন্ট আছে আমার কাছে, আমি দিয়ে দিয়েছি। আমার কাছে আছে না? দেখেন ক্লিয়ার কিনা? লিখে হইলে একটু বললেন। জি স্যার। শেষ। আচ্ছা, এ বাক্যটা আগের বাক্যগুলোর থেকে একটু বড় না? স্যার আর স্যার। কম্পাউন্ড স্ট্রাকচারও ভিন্ন। স্ট্রাকচার ভিন্ন। তাইলে যদি বাক্যগুলা বড় হয় তাহলে আপনারা একটু নোট নাম্বার 1-এ যান। নোট নাম্বার 1-এ গিয়ে 3 নাম্বার পয়েন্টটা, 3 নাম্বার না 4 নাম্বার পয়েন্টটা পড়েন তো। নোট নাম্বার 1-এ 4 নাম্বার পয়েন্টটা পড়েন, কি লিখেছিলাম? দ্রুত পড়েন। পড়েছি নোট স্যার। 1-এ 4 নাম্বার পয়েন্টটা পড়েন। স্যার মূল কথা হচ্ছে স্যার সেন্টেন্স পড়েছি। কানেক্টরকে আলাদা মার্ক আচ্ছা, করা। তাহলে এখানে কি বলেছি, কি করতে হবে? সেন্টেন্স কানেক্টর মার্ক করতে হবে। এখানে সেন্টেন্স কানেক্টর কোনটা আছে? স্যার বাট স্যার কিন্তু 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 সেন্টেন্স কানেক্টর মার্ক করবেন। সেন্টেন্স কানেক্টর মার্ক করলে কি হবে? দুইটা ছোট ছোট বাক্যে পরিণত হলো। একটা বাক্য হচ্ছে বাংলাদেশে অনেক ঘটনার দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়, আরেকটা বাক্য হচ্ছে তদন্তের ফলাফল আমরা অনেক ক্ষেত্রে জানতে পারি না। তার মানে বড় বাক্য এখন থেকে আর কোনো বড় বাক্য মনে হবে না। যে কোনো অনুবাদে বড় বাক্য থাকলে আমরা সেন্টেন্স কানেক্টরকে মার্ক করে ফেললেই বড় বাক্য ছোট বাক্য হয়ে যাবে। আর ছোট বাক্য হলে আমাদের লাভটা কি? আমাদের প্রেশার কমবে। বারবার বলতেছি, পরীক্ষার হলে প্রেশার অনেক বড় একটা ব্যাপার। পরীক্ষার হলে যেন আমাদের কোনো প্রেশার না থাকে অনুবাদ নিয়ে, এর জন্য আমি বললাম বড় বাক্য কোনো বড় বাক্যই না। বড় বাক্য ছোট বাক্য পড়ার টেকনিক আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। তার মানে আমাদের এখন বড় বাক্য দুইটা ছোট বাক্য হয়ে গেল। তাহলে প্রথম আমরা এই বাক্যটার অনুবাদ করব, পরে এই বাক্যটার অনুবাদ করব, তাহলে আমাদের অনুবাদ হয়ে যাবে। তাহলে বাংলাদেশে অনেক ঘটনা দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়, ভার্ব কোনটা বলেন দেখি? গঠিত হয়। গঠিত হয়ে গঠিত হয়। দুই। কি গঠিত হয় বলেন? তদন্ত কমিটি তদন্ত কমিটি। কখন গঠিত হয়? স্যার ঘটনা অনেক ঘটনা দুর্ঘটনা দুর্ঘটনায়। 3। কোথায় গঠিত হয়? বাংলাদেশে। শেষ। অনুবাদ করেন। তদন্ত কমিটি ইংলিশ কি? আর ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন কমিটি। কমিটিজ। যেহেতু একটা কমন নাউন, এর জন্য এটাকে আমি প্লুরাল করে ধরলাম। ইনভেস্টিগেশন কমিটিজ গঠিত হয় ইংলিশ কি? আর ফর্ম। বিল্ড অনেক ঘটনায় দুর্ঘটনায়। ইন। অনেক ইংলিশ হচ্ছে মেনি। ঘটনা ইংলিশ হচ্ছে ইভেন্টস। অনেক ঘটনা ইংলিশ ইন মেনি ইভেন্টস। এন্ড দুর্ঘটনা ইংলিশ অ্যাক্সিডেন্টস। ইন মেনি ইভেন্টস এন্ড অ্যাক্সিডেন্টস। বাংলাদেশে। ইন বাংলাদেশ। দেখেন তো কোনো কঠিন কিছু হইলে এটা খুবই ইজি। বাংলাদেশ ব্যাংকে আসছে তো কি হয়েছে? অনুবাদ বুঝতে পারলে খুবই ইজি। দেখেন ক্লিয়ার কিনা এটা? স্যার। এরপরে কিন্তু, কিন্তু ইংলিশ কি বলেন? বাট। পরের বাট বাক্যটা, তদন্তের ফলাফল আমরা অনেক ক্ষেত্রেই জানতে পারি না। আমাদের ভার্ব কি বলেন দেখি? পারি না। পারি না জানতে পারি না। জানতে পারি না। কে জানতে পারে না বা কারা জানতে পারে না? আমরা। আমরা কি জানতে পারি না? তদন্তের ফলাফল কখন জানতে পারি না? অনেক ক্ষেত্রেই। চার। তাহলে আমরা ইংলিশ কি? বাট আমরা ইংলিশ কি বলেন? উই তদন্তের ফলাফল ইংলিশ কি? না আমরা জানতে পারি না ইংলিশ কি? ডোন্ট নো। রেজাল্ট। ডোন্ট নো না। ডোন্ট cannot know। ইনফর্ম না, ডোন্ট ইনফর্ম। আমি আবার বলছি, Second পারা না point পারার হচ্ছে- অর্থে ক্যান ব্যবহার করা হয়। আপনার অ্যাবিলিটি অনুযায়ী যে মডেলটা ব্যবহার করে এটাকে বলে ক্যান। পারা না পারার অর্থে আমরা কোন মডেল ব্যবহার করি বলেন? ক্যান। ক্যান। আর Can। ডোন্ট মানে জানি না। আমরা জানি না ইংলিশ হচ্ছে ডোন্ট নো, আর জানতে পারি না ইংলিশ হচ্ছে ক্যানট নো। তাহলে উই কি হবে? ক্যানট নো। তদন্তের ফলাফল ইংলিশ কি হবে বলেন? the outcome of Investigation investigation The outcome of the result. The results
of the investigation বা investigation results. We cannot know the investigation results বা outcome of results. কোনো সমস্যা নাই। The outcome of investigation বা the result of Results. investigation অথবা the investigation results. অনেক সময় অনেক ক্ষেত্রে ইংলিশ কি In most cases. in most cases আচ্ছা স্যার, যেহেতু ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ না করে আমি যদি মানে শব্দ চয়নটা সুন্দর রাখার জন্য শুধুমাত্র তা আউটকাম লিখে দিই, যে কোনো সমস্যা ইনভেস্টিগেশন, নেই। আউটকাম মানেও তো হচ্ছে ফলাফল, এটা কোনো ব্যাপার না। মানে ইনভেস্টিগেশন রেজাল্ট না লিখে শুধুমাত্র রেজাল্ট অথবা শুধু ওয়ার্ড আউটকামটা, কারণ আমি তো হ্যাঁ, বুঝাচ্ছি কোনো কিসের সমস্যা আউটকাম। নেই। এক দুইটা শব্দের জন্য কোনো আপনার মূল অর্থটা বজায় থাকলেই হবে। ক্যান নট ইনফর্ম হইতো না, কি বুঝে নাই? যে ক্যান নট হয়ে যাবে, ক্যান নট ইনফর্ম হতো না। ইনফর্ম কেন? ইনফর্ম মানে হচ্ছে জানানো। It's a positive verb. বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আচ্ছা, একটা কথা এবার আপনারা অনেস্টলি বলবেন, এই যে আমি যে দাগাচ্ছি, এখন কি আপনাদের দাগানোতে সমস্যা হচ্ছে কিনা বা দাগাইতে সময় লাগতেছে কিনা এটা বলেন দেখি। না স্যার, বুঝতে পারছি আরো। দাগাইতে কি সময় লাগে আপনাদের? না স্যার, না, আজকে ক্লাস কতক্ষণ করলাম? এই মাত্র আধা ঘন্টার মতো আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝালাম। 25 মিনিট হয়েছে স্যার। আধা ঘন্টার মধ্যেই আপনাদের দাগানো নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আপনারা যদি আজকে পুরো ক্লাসটা করেন, এরপর নিজে যদি এক দুইবার প্র্যাকটিস করেন, দেখবেন আপনার এই দাগাদাগি করার প্রয়োজন হচ্ছে না। বুঝতে পারছেন আমি যে প্রথমে যে কথাটা বললাম? জি স্যার। এটাই হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তার মানে আমি যে জিনিসটা দিচ্ছি এটা যদি আপনি বাকিটা প্র্যাকটিস করেন খুবই ইজি হয়ে যাবে আপনার জন্য। তা প্র্যাকটিস না করে রেখে দিলেই কিন্তু আবার এই জিনিসটা হারায় যাবে। পরের আরেকটা বাক্য দেখি। বাক্যটা একটু দ্রুত তুলেন, খাতায় তুলেন, তাহলে আপনারা দাগায় দাগায় করতে পারবেন। আমি এটা দিলে তো আর আপনারা দাগাইতে পারবেন না। খাতায় একটু বাক্যটা তুলেন। লিখে হলে একটু বললেন আমাকে। জি স্যার, লেখা শেষ। আচ্ছা, আমাদের এখানে বলেন দেখি কি করতে হবে প্রথমে? স্যার, ছোট ছোট সেন্টেন্সে ভাগ করতে হবে। কানেক্টর খোঁজা। কানেক্টরটাকে Connector, sir. কানেক্টর কি এটাই হচ্ছে আপনার আজকে ক্লাসের সবচেয়ে বড় শিক্ষা, যে সেন্টেন্স কানেক্টর দ্বারা বাক্য আগে ছোট করব। ছোট করব। বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। আমাদের ভার্ব কোনটা বলেন? থাকে। দিয়ে থাকে? দিয়ে থাকে। Gives. দুই। কে দিয়ে থাকে আমাদের এই সামাজিক নিরাপত্তাটা? বিবাহ। 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 বিবাহ কি দিয়ে থাকে? আগে কি সামাজিক হবে না আগে নিরাপত্তা। কাকে হবে? কাকে দিয়ে থাকে? নারীদের। নারীদের। নারীকে কি দিয়ে থাকে? সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা। করে ফেলেন, খুবই ইজি। তাহলে বিবাহ ইংলিশ কি? ম্যারেজ। Marriage. দা ম্যারেজ। দা ম্যারেজ। দিয়ে থাকে ইংলিশ কি? গিভস। Gives. নারীদের উমেন। সামাজিক নিরাপত্তা ইংলিশ কি? সোশ্যাল সিকিউরিটি। Security. শেষ। কিন্তু ইংলিশ কি? বাট। আরেকটা বাক্য আছে, সামাজিক ব্যবস্থা কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছে না। আমাদের ভার্বটা কি বলেন দেখি? পারছে না। সংরক্ষণ করতে পারছে না। দুই। কে সংরক্ষণ করতে পারছে না? নারী। আমার নারী। কি সংরক্ষণ করতে পারছে না? অধিকার। তার অধিকার। কেন পারছে না? সামাজিক ব্যবস্থার কারণে। চার। শেষ। তাহলে নারী ইংলিশ কি হবে? উমেন। দাউমেন বা যেহেতু একবার আমি উমেন লিখেছি, এবার আমরা লিখবো দে বা দে, প্রোনাউন ব্যবহার করব। সংরক্ষণ করতে পারছেন ইংলিশ কি হবে? They cannot protect. দে ক্যান নট প্রিজার্ভ। প্রোটেক্ট মানে রক্ষা করা, সংরক্ষণ করা ইংলিশ হচ্ছে প্রিজার্ভ। এন্ড প্রিজার্ভ না জানা থাকলে প্রোটেক্ট লিখবেন, কোনো সমস্যা নাই। বা দে ক্যান নট প্রোটেক্ট বা প্রিজার্ভ, তার অধিকার ইংলিশ কি হবে? দেয়ার Rights. রাইটস। সামাজিক ব্যবস্থার কারণে, কারণ মানে হচ্ছে বিকজ অফ অথবা ডিউ টু। ডিউ টু
সামাজিক ব্যবস্থা ইংলিশ কি? সোশ্যাল। সোশ্যাল সামাজিক ইংলিশ সোশ্যাল, ব্যবস্থা ইংলিশ সোশ্যাল সিস্টেম। 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 দেখেন তো অনুবাদ কি কোনো সমস্যা হচ্ছে? না স্যার। স্যার এখনো কি কঠিন লাগে অনুবাদ নাকি মোটামুটি একটু ইজি লাগতেছে এখন বলেন দেখি? না স্যার, স্যার কঠিন। আগের থেকে ইজি স্যার লাগছে। এখানে রাইটস হবে, দে দে আর আর রাইট, রাইট। দে আর রাইট। আধা ঘন্টা ক্লাস করে যদি ইজি লাগে তার মানে আপনারা নিজেরা যদি প্র্যাকটিস করেন এটা বহুগুণে ইজি হয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি কিন্তু আমি তো আপনাদেরকে করে দিতে পারবো না। জি স্যার। ক্লিয়ার এ পর্যন্ত? স্যার। জি স্যার। আমি এ পর্যন্ত কম হইলো 20,000 স্টুডেন্টদেরকে আমার অনুবাদ শিখাইছি, অনুবাদ করার নিয়ম। আগে তো আমি যখন কোভিড ছিল তখন আমি স্টুডেন্টদেরকে জুমে পড়াইতাম, তখন তো আর কোচিং সব বন্ধ ছিল, প্রাইভেট পড়াইতাম। আমি অনুবাদের উপর 10টা ক্লাস নিতাম, এই 3-4টা ক্লাস অনুবাদ শিখাইতাম, বাকি 6টা ক্লাস অনুবাদ প্র্যাকটিস করাইতাম। এখন তো কোচিং এ এরকম সম্ভব না যে 10টা ক্লাস আমার অনুবাদের উপর দিবে, এটা তো কোনো কোচিংই দিবে না। তো কোচিং এর এখানে কোনো দোষ নাই। এখন যেহেতু আমি আপনাদেরকে অনুবাদটা পুরোপুরি শিখাই দিতে পারবো, কয়েকটা অনুবাদ প্র্যাকটিস করে দিতে পারবো, বাকি প্র্যাকটিস আপনাদের নিজেদের বাসায় করে নিতে হবে। প্রচুর স্যার স্টুডেন্ট পুরো বাংলাদেশ থেকে আমার এই অনুবাদ করে অনেক উপকৃত হয়েছে, কারণ এগুলো একদম বেসিক মাশাআল্লাহ। অনুবাদ আমি শিখে দিচ্ছি। স্যার বলেন। এখানে ম্যারেজ দেয়া যায় না শুধু, মানে না, দা ম্যারেজ হচ্ছে কি নাউন বলেন? কমন কমন নাউন। কমন নাউন No. কোনো সময় একা বসে না, কমন নাউন হয় আর্টিকেল আর্টিকেল দিয়ে বসবে নাহলে প্লুরাল হবে। এই যে ওমেন, এটা কি নাউন? কমন নাউন। কমন নাউন যেহেতু প্লুরাল হয়েছে এই জন্য আর আর্টিকেল দেওয়ার প্রয়োজন পড়ে নেই, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার এখানে দাটা তো অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। হ্যাঁ, দা তো অ্যাডজেক্টিভই, ডিটারমাইনার বা অ্যাডজেক্টিভ, জি স্যার। আর্টিকেল সবই। দা তো আর্টিকেলও এখানে, ডিটারমাইনারও বা অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ। দেন ক্লিয়ার কিনা 3 নাম্বারটা? জি স্যার। ক্লিয়ার। আচ্ছা, এই বাক্যটা দ্রুত তুলেন। মানে ওই অনুচ্ছেদেরই আরেকটা বাক্য, বিয়ের পর স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। দ্রুত তুলেন। শেষ হলে একটু বললেন আমাকে। জি স্যার। আচ্ছা, এখানে ভার্ব কোনটা বলেন দেখি? দিতে পারছে। দিতে পারছে। ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে, পুরোটাই ভার্ব। দেখেন তো ও verb কি? আচ্ছা আচ্ছা, জি স্যার। তাহলে পুরোটাই ভার্ব। তাহলে এটা কত হবে? এটা হবে 2। স্যার এখানে বাটা কানেক্টর না? বাটা কানেক্টর। এটা কানেক্টর না, এটা কানেক্টর না, এটা বাক্যের কানেক্টর না, এটা শব্দের কানেক্টর, বুঝতে পেরেছেন? স্যার, এটা কিন্তু word। বাক্যকে যুক্ত জি করে স্যার নাই, বুঝতে পারছি। এটা ভার্বকে যুক্ত করেছে। ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে, এটা কিন্তু কানেক্টর না, বুঝতে পেরেছেন? স্যার কানেক্টর থাকলে তো স্যার এখানে একটা সাবজেক্ট থাকতো। হ্যাঁ হ্যাঁ, এটা কেন কানেক্টর না, এটা একটা শব্দকে যুক্ত করেছে। আচ্ছা 2, তাহলে কে কনজাংশন। ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে বলেন? স্বামী। স্বামী আমি 1। কাকে ছেড়ে চলে যাচ্ছে? স্ত্রীকে। স্ত্রীকে। কিভাবে ছেড়ে চলে যাচ্ছে? ইচ্ছা করলেই। ম্যানার। প্লেস তো নাই, টাইম। টাইম কখন ছেড়ে চলে যাচ্ছে? বিয়ের পর। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। ইংলিশ কি? দা হাজব্যান্ড। দা হাজব্যান্ড। ছেড়ে চলে যাচ্ছে ইংলিশ কি বলেন দেখি? লিভ, ক্যান লিভ। গো। ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। আমি একটু আগে ইজ বলছি লিভিং। পারা না পারার অর্থে ক্যান ব্যবহার করা হবে। দা হাজব্যান্ড ক্যান ক্যান। লিভ। বা তালাক ইংলিশ কি? অর ডিভোর্স। স্ত্রীকে হিজ ওয়াইফ। ইচ্ছা করলে ইংলিশ কি? ইফ হি উইশেস। ইফ হি উইশেস বা উইলিংলি, একটা দিলেই হবে। Willing। ইফ হি উইশেস দিলেও সমস্যা নাই। বিয়ের পর ইংলিশ কি হবে? আফটার ম্যারেজ। আফটার আফটার ম্যারেজ। ম্যারেজ। দেখেন অনুবাদ কিভাবে করছি, ক্লিয়ার কিনা বলেন দেখি? জি স্যার ক্লিয়ার। পারবেন বলে মনে হচ্ছে কিনা? জি ইনশাআল্লাহ স্যার। পারবো স্যার। একটা ক্লাসে তো আর আমি পুরো অনুবাদ বুঝাইতে পারবো না, এটা তো কোনো টিচারের পক্ষে সম্ভব না। বাট আমি চাচ্ছি যে অনুবাদের যে ভয়, যে অনুবাদ কঠিন লাগে, অনুবাদ পারবো না, কারণ অনুবাদে কিন্তু অনেক মার্ক, অনুবাদের ভয়টা যেন দূর হয়ে যায়। আজকের ক্লাসে অনুবাদের ভয়টা যেন দূর হয়ে যায়,
মোটামুটি বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা যেন ক্লিয়ার থাকে, অনুবাদ যেন ধরতে পারেন, এটাই হচ্ছে আমার প্রথম ক্লাসে চাওয়া। একটু ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। আচ্ছা। এখানে তো স্যার ম্যারেজের আগে দা বসবে না, না স্যার? না, এখানে ম্যারেজের আগে আবার আফটার আছে না, আফটার ম্যারেজ বললে আর দা বসা, আফটার দা ম্যারেজ বসা বলার দরকার নেই, প্রিপোজিশনের পর ডিরেক্ট নাউন চলে আসতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। স্যার উইলিংলি এর জায়গায় ইফ হি ওয়ান্টস লিখলে লেখা হ্যাঁ, যাবে দিতে না? পারেন হিজ ওয়াইফ ইফ হি ওয়ান্টস আফটার ম্যারেজ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই বলেন? জি জি স্যার। স্যার। এবার নোট 3 লিখেন। নোট 3, নোট 2 প্র্যাকটিস করালাম, এখন কি প্র্যাকটিস করালাম বলেন দেখি? নোট তাহলে টু। তো আমাদের 90% কাভার হয়ে গেল। 90% কভার হয়ে যাবে নোট 2 তেই। এবার নোট 3 করেন। নোট 3 এর মধ্যে কিছু জিনিস শিখাই দিই। নোট 3 লিখেন। এভাবে লিখেন। নোট 3 এর মধ্যে 3টা কথা লিখাবো। লেখেন প্রথম কথা। নোট 3 এর মধ্যে লিখেন প্রথম কথা। লেখেন at first, firstly, লিখেন কমা কমা দিয়ে লিখেন at first, এরপরে কমা দিয়ে লিখেন firstly, sometimes, in the meantime, most of the time, most of the time লিখেন, এগুলা কমা কমা দিয়ে লিখতে থাকেন। in the meantime, most of the time, moreover, however, thus, therefore, মানে লেখেন এই জাতীয়, এগুলা লিখে আরো আরো লিখতে পারবো। লিখেন এ জাতীয়, এ জাতীয়, এ জাতীয়। হাউএভার এর পর কি লিখেছেন স্যার এটা? however, thus, 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 therefore, এ জাতীয় অ্যাডভার্ব লিঙ্কার থাকলে, এ জাতীয় অ্যাডভার্ব বা লিঙ্কার থাকলে, এই জাতীয় অ্যাডভার্ব বা লিঙ্কার থাকলে স্যার। এদের বাক্যের শুরুতে বসানো সুবিধাজনক, এদের বাক্যের শুরুতে বসানো সুবিধাজনক, এবং এদের পর কমা বসে, এবং এদের পর কমা বসে। এদের বাক্যে এদের বাক্যের শুরুতে বসানো সুবিধাজনক এবং এদের পর কমা বসে। এবং এদের পর কমা বসে। এবং এদের পর কমা বসে, কমা। দ্বিতীয় কথা লিখেন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, ইউজুয়ালি, অকেশনালি। লিখে হলে বললেন। লিখেছি স্যার। দেখেন এই জাতীয় অ্যাডভার্ব থাকলে, আচ্ছা আরেকটা লিখেন অলওয়েজ, অলওয়েজ, এ জাতীয় অ্যাডভার্ব থাকলে, দেখেন এ জাতীয় অ্যাডভার্ব থাকলে, এ জাতীয় অ্যাডভার্ব থাকলে শুধু মূল ভার্ব থাকলে এর পূর্বে বসে,
এর পূর্বে বসে। মূল ভার্ব ও অক্সিলারি ভার্বের মাঝে বসে। 3 নাম্বার লিখেন, টু বি ভার্ব মূল ভার্ব হলে এর পরে বসে। এর পরে বসে। টু বি ভার্ব মূল ভার্ব হলে এর পরে বসে। লিখেন, স্যার 2 নম্বরটা কি লিখছেন? মূল ভার্ব ও অক্সিলারি ভার্বের মাঝে বসে। লিখেন, দ্রুত লিখেন। স্যার লিখেছি। লিখেছেন? জি স্যার। ধরেন আমি লিখলাম, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। বাক্যের মধ্যে খালি মূল ভার্ব আছে। মূল ভার্ব থাকলে মূল ভার্বের পূর্বে বসে। হি হ্যাজ অলরেডি ডান হিজ হোমওয়ার্ক। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব থাকলে এদের মাঝে বসে। আর হি ইজ অলওয়েজ লেট। কেবল অক্সিলারি ভার্ব এটা যদি মানে টু বি ভার্ব এটা যদি মূল ভার্ব হয় তাহলে মূল ভার্বের পরে বসে। দেখেন, এটা হচ্ছে দ্বিতীয় কথা। দ্বিতীয় কথাটা লিখেন, দেখেন বুঝতে পেরেছেন কিনা। দেখেন দ্বিতীয় কথাটা ক্লিয়ার কিনা। জি স্যার। স্যার আচ্ছা, এবার লেখেন তৃতীয় কথা, আমাদের নোট ফর লাস্ট তৃতীয় কথা। লেখেন, অচেনা বা অজানা শব্দগুলোকে। লেখেন, অচেনা বা অজানা শব্দগুলোকে অচেনা বা অজানা শব্দগুলোকে লিখে হলে বললেন একটু। অচেনা বা অজানা জি স্যার। শব্দগুলো কাছাকাছি অন্য কোনো বাংলা শব্দ দ্বারা প্রতিস্থাপিত করে অনুবাদ করব। কাছাকাছি অন্য কোনো বাংলা শব্দ দ্বারা প্রতিস্থাপিত করে অনুবাদ করব। লিখে হলে বললেন, স্যার আরেকটু স্যার, কাছাকাছি অন্য কোনো বাংলা শব্দ দ্বারা প্রতিস্থাপিত করে অনুবাদ করব। লিখে হলে বললেন। লিখেছি স্যার। ধরেন আমি একটা বাংলা বাক্য দিলাম, ধরেন এই যেরকম, তারা শীতে রোদ পোহায়। তারা শীতে রোদ পোহায়। এখানে কোন শব্দটা আপনাদের কাছে কঠিন মনে হয় বা ইংলিশ জানেন না বলে পোহায়। পোহায়, এটার ইংলিশ জানি এটা না। অচেনা বা অজানা শব্দ। And আমি ধরেন অচেনা অজানা শব্দের ইংলিশটা আমার জানা নেই, তাহলে এটাকে কাছাকাছি একটা বাংলা শব্দ দ্বারা অনুবাদ করবো। আমরা তো বুঝতে পারতেছি বাক্যের অর্থ কি। বাংলা বাক্যটা পড়ে যদি অর্থ বুঝতে পারেন তাহলে আপনার প্রতিস্থাপন করতে কোনো সমস্যা হবে না। তারা শীতে রোদ পোহায় মানে রোদ উপভোগ করে। ধরেন রোদ উপভোগ করে, উপভোগ করে। এনজয়। পোহাইকে পোহাইকে আমি বাংলা একটা শব্দ দ্বারা প্রতিস্থাপিত করব, যে যেটা তারা শীতে রোদ পোহায় না, তারা শীতে রোদ উপভোগ করে। উপভোগের আমরা তো ইংলিশ জানি, তাহলে তারা ইংলিশ কি? দে। দে উপভোগ করে ইংলিশ কি? এনজয়। দে এনজয়। এনজয় রোদ ইংলিশ কি? সানলাইট। সানলাইট। শীত ইংলিশ কি? ইন উইন্টার। এই যে সাবজেক্ট দা হবে না সানলাইটের আগে? কি? দে এনজয় দা দ্য হবে না স্যার সানলাইট। সানলাইটের দিতে আগে? পারেন, নাও দিতে পারেন, দা সানলাইট দিলে ভালো হয়। দে এনজয় দ্য সানলাইট ইন উইন্টার, কোনো সমস্যা নেই। স্যার দা দিলে শব্দটা সুন্দর দেখায় না। তা একবার দিয়েছি তো এই জন্য দাটা এখানে আমি অ্যাভয়েড করছি। দে এনজয় আচ্ছা দে আছে, দে এনজয় দ্য সানলাইট ইন উইন্টার দিতে পারেন। আবার সানলাইট এটা আসলে স্পেসিফিক করার কিছু নেই। দাটা আসলে সানলাইটের আগে কেন বসে না, কারণ সানলাইট হচ্ছে এটা সার্বজনীন। বুঝতে পেরেছেন? সানলাইটটা কি বলেন দেখি, সানলাইট কি কোনো স্পেসিফিক আছে? না স্যার।
দা দ্বারা তো আমরা মূলত স্পেসিফিক করি, এর জন্য দাটা আসলে এখানে না দেওয়াটাই বেটার। যদিও এটা একটা নাউন কমন নাউন, কিন্তু এখানে সানলাইটটা কি, এটা একটা সার্বজনীন ব্যাপার, সবার কাছে সানলাইট সেম, এটা আলাদা কোনো ব্যাপার না, বা স্পেসিফিক বা নির্দিষ্ট করে বলার কিছু নাই। তাহলে আমরা দাটা না দিলে এটা আরো বাক্যটা সুন্দর শোনায়, এই জন্য ইংলিশ বাক্যে সাধারণত সানলাইটের আগে দা দেওয়া হয় না। দে এনজয় সানলাইট ইন উইন্টার। দেখেন তো বুঝতে পারছেন কিনা কি করেছি। জি জি স্যার স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছি। ধরেন আরেকটা বাক্য দেই, এই ব্যাপারে সরকারের, এই ব্যাপারে সরকারের সরকারের একটি নীতিমালা প্রণয়ন করা উচিত। এখানে কোন শব্দটা কঠিন মনে হচ্ছে, যে ইংলিশটা জানা নেই? প্রণয়ন। প্রণয়ন। প্রণয়নের শব্দটা পরিবর্তন করব, এই ব্যাপারে সরকারের একটা নীতিমালা প্রণয়ন করা উচিত। অর্থ কি, বাংলা অর্থ কি আমরা সবাই জানি। তা প্রণয়নটা আমরা কি শব্দ দ্বারা প্রতিস্থাপন করতে পারি, আপনারাই বলেন দেখি। অ্যাপ্লাই করা বাংলা হচ্ছে বাংলায় তৈরি বলেন, করা বাংলায় বলেন। উচিত। তৈরি তৈরি করা। করা উচিত। এখন প্রণয়নের ইংলিশ না জানতে পারেন, কিন্তু তৈরির ইংলিশ জানেন না, এটা তো আমাকে কেউ বলতে পারবে না যে স্যার তৈরির ইংলিশ জানি না। না স্যার তৈরির জানি। ইংলিশ না জানলে তো ক্লাস 3 এ গিয়ে পড়তে হবে। তাহলে এই ব্যাপারে, তাহলে আগে আমরা অনুবাদ করব কি, 3 নাম্বার বাক্যে আমরা লিখেছি যে অনুবাদ, মানে আমরা অনুবাদটা করব কিভাবে। প্রথম বলেন তো আমাদের ভার্বটা কোনটা? করা উচিত। প্রণয়ন। করা উচিত। তৈরি করা উচিত। প্রণয়ন করা উচিত, এটা হচ্ছে আমাদের ভার্ব। কার প্রণয়ন করা উচিত, কে বা কারা প্রণয়ন করবে? সরকারের। সরকার। সরকারের। কি প্রণয়ন করা উচিত? একটা নীতিমালা। নীতিমালা। এরপর হচ্ছে এই ব্যাপারে। তাহলে সরকার ইংলিশ কি? দ্য গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্ট। প্রণয়ন করা উচিত বা তৈরি করা উচিত, তৈরি করা ইংলিশ উচিত, ইংলিশ কি উচিত, ইংলিশ কি শুড। শুড। তৈরি ইংলিশ কি? শুড মেক। একটি নীতিমালা, এ পলিসি। প্রিন্সিপাল। পলিসি, নীতিমালা, পলিসি, এই ব্যাপারে। ইন দিস রিগার্ড। দেখেন তো বুঝতে পারছেন কিনা। স্যার, এটা কি ম্যাটার দিলে প্রবলেম হবে? ইন দিস ম্যাটার, কোনো সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না। দেখেন তো বুঝতে পারছেন কিনা। জি স্যার। এখন প্রণয়নের অ্যাকচুয়াল ইংলিশ হচ্ছে ফর্মুলেট। দ্য গভর্নমেন্ট শুড ফর্মুলেট এ পলিসি ইন দিস রিগার্ড। তাইলে হচ্ছে একদম পারফেক্ট। এখন আমার একদম পারফেক্ট করার প্রয়োজন নেই, যেখানে আমি অনুবাদই ভুগতেছি বা পারতেছি না বা সময় লাগতেছে। আপনি যদি এখন প্রণয়ন নিয়ে চিন্তা করেন যে প্রণয়নের ইংলিশ কি, বা একে জিজ্ঞেস করবো, ওকে জিজ্ঞেস করবো, এসব সময় নেই, এসব ব্যাংকের পরীক্ষার মধ্যে কোনো সময় নেই। আপনার দেখে মাত্র অনুবাদ করতে হবে, হাত থামানো যাবে না, হাত থামানো গেলে মানেই আপনার নাম্বার হারাইছেন। প্রণয়ন জানি না, তৈরি লিখবো, তৈরি ইংলিশ আমরা সবাই জানি। দ্য গভর্নমেন্ট শুড মেক এ পলিসি ইন দিস রিগার্ড। 1 নাম্বার কাটবে, 1 নাম্বারও কাটবে না, আপনার আধা নাম্বারও কাটবে না, একটা শব্দ জন্য আপনার আধা নাম্বারও কাটবে না, কারণ বাক্যের অর্থটাও ঠিক আছে, অনুবাদ হয়েছে পারফেক্ট। তাহলে স্যার মেকের জায়গায় ফর্মুলেট দিয়ে দিলেই হচ্ছে। আপনি যেটা মন চায় দেন। মেক মনে নেই, ক্রিয়েট মনে আছে, ক্রিয়েট দেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার কোয়ালিটি কমে যাবে না বাক্যের? আপনি আগে বাক্য লিখেন, বাক্য যদি করতে পারেন এরপর আপনি কোয়ালিটি ইমপ্রুভ করবেন। আগে তো হচ্ছে আমাদের বাক্য নির্ভুল হইতে হবে, নির্ভুল বাক্যের পর এবার হচ্ছে কোয়ালিটি। মনে করেন আপনার এক একজনের তো কোয়ালিটি এক এক রকম। স্যার ইংলিশ হচ্ছে একটা ভাষা, ভাষা মানুষ সারা জীবন শিখে। আমি নিজেও এখন ইংলিশ শিখি, বাংলা ভাষা, বাংলা আমি এখনো শিখি, অনেক শব্দের বাংলা আমি অর্থ জানি না, আমি বাংলা ভাষা শিখি। তো কোয়ালিটি তো আপনি সারা জীবনে ইমপ্রুভ করতে পারবেন। কোয়ালিটি ইমপ্রুভের আগে আপনার একটা গ্রাফ থাকতে হবে, ভালো একটা আইডিয়া থাকতে হবে। দেখেন মোটামুটি বুঝতে পারছেন কিনা কিভাবে করতে হবে। জি স্যার বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পেরেছি। একটু কি ইজি মনে হচ্ছে এখন? বলেন দেখি অনুবাদটা কি একটু ইজি মনে হচ্ছে কিনা। স্যার, জি জি স্যার, পড়লে পাওয়া যাবে। তাহলে এবার বাংলাদেশ ব্যাংকে আসছে এরকম কিছু অনুবাদ আমরা দেখি। আচ্ছা, আমাদের স্বাস্থ্য খাতের নৈতিক দেউলিয়াত্ব, নৈতিক দেউলিয়াত্ব এই মহামারীকালে বড়ই ন্যক্কারজনক ভাবে দৃশ্যমান হয়েছে। একটু লিখেন দ্রুত, আগে বাক্যটা তুলেন, দ্রুত তুলেন। তুল হলে একটু বললেন। না স্যার এখনো তুলি নেই। তুলেন তুলেন। দেউলিয়া কি লিখছে পরে? দেউলিয়াত্ব। লিখেছি।
এই মহামারী কালে? শেষ স্যার। আর লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ। তাহলে বলেন তো ভার্ব কি? দৃশ্যমান দৃশ্যমান হয়েছে। হয়েছে। দৃশ্যমান হয়েছে। কে দৃশ্যমান হয়েছে? মহামারী। স্বাস্থ্য মহামারী নৈতিক মহামারী দেউলিয়াত্ব ও আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য খাতে খাতে নৈতিক নৈতিক দেউলিয়াত্ব। দেউলিয়াত্ব পুরোটাই দৃশ্যমান হয়েছে আমাদের স্বাস্থ্য খাতে নৈতিক দেউলিয়াত্ব। কিভাবে দৃশ্যমান হয়েছে? ন্যাক্কারজনক ভাবে। বড়ই ন্যাক্কারজনক ভাবে। কখন দৃশ্যমান হয়েছে? এই মহামারী কালে। দেখেন, আন্ডারলাইন তো আমরা আশা করি এখন সবাই বুঝতে পেরেছেন। আমাদের কোন শব্দটা শুনে মনে হচ্ছে কঠিন অনেক, বলেন দেখে। স্যার ওই যে সাবজেক্টটা ন্যাক্কারজনক। ন্যাক্কারজনক। কোনটা? না স্যার, সাবজেক্ট না, বড় ন্যাক্কারজনক ভাবে। আচ্ছা, ন্যাক্কারজনক ভাবে। ধরেন এটার ইংলিশটা আমরা জানি না। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি। আগে হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতে নৈতিক দেউলিয়াত্ব। তাহলে নৈতিক ইংলিশ কি? দা মোরাল। মোরাল। দেউলিয়া ইংলিশ হচ্ছে ব্যাংক্রাফট। স্যার ব্যাংক্রাফট মোরাল, টাকা পয়সা ইথিক্যাল। নাই। আর দেউলিয়াত্ব হচ্ছে ব্যাংক্রাপসি। সলভেন্ট। স্যার মোরালের জায়গায় ইথিক্যাল দেওয়া যাবে? হ্যাঁ, দিতে পারেন এথিক্যাল। মোরাল গেলের জায়গায় এথিক্যাল। দা মোরাল ব্যাংক্রাপসি। আমাদের স্বাস্থ্য খাতের এই রয়ের জন্য অফ আসবে। অফ। আমাদের, আওয়ার। স্বাস্থ্য খাত ইংলিশ কি? হেলথ হেলথ সেক্টর হেলথ সেক্টর। সেক্টর হেলথ সেক্টর। দ্য মোরাল ব্যাংক্রাপসি ফর হেলথ সেক্টর। দৃশ্যমান হয়েছে। হ্যাজ বিন ভিজিবল। ব্যাংক্রাপসি। হ্যাঁ, ব্যাংক্রাপসি। দেউলিয়া ইংলিশ ব্যাংক্রাফট জানেন না? দেউলিয়া ইংলিশ কি বলেন? ব্যাংক্রাফট। ব্যাংক্রাপসি। আর দেউলিয়াত্ব ইংলিশ হচ্ছে ব্যাংক্রাপসি। দ্য মোরাল ব্যাংক্রাপসি অফ আওয়ার হেলথ সেক্টর হ্যাজ বিন ভিজিবল। বড়ই ন্যাক্কারজনক ভাবে। ন্যাক্কারজনক ভাবে ইংলিশ স্যার জানে না। ন্যাক্কারজনক ভাবে পরিবর্তে আমরা কি লিখতে পারি বলেন তো? ব্যাডলি। Shamelessly। খারাপ বড়ই ভাবে। খারাপ ভাবে। খারাপ খারাপ ভাবে। ভাবে। বাজে ভাবে। ন্যাক্কারজনকের ইংলিশ জানেন না, কিন্তু এটা তো বলতে পারবেন না যে স্যার ব্যাডলি। খারাপ ভাবে ইংলিশ জানি না। তাহলে বড় ইংলিশ কি? ভেরি। ভেরি। খারাপ ভাবে ইংলিশ কি বলেন দেখি? ব্যাডলি। ব্যাডলি বা রোস্টলি। নোটোরিয়াসলি স্যার এই নোটোরিয়াস মহামারীকালে এই মহামারীকালে ইংলিশ ডিউরিং দিস। মহামারী ইংলিশ কি বলেন দেখি? প্যান্ডেমিক। ফান্ডামেন্টাল প্যান্ডেমিক প্যান্ডেমিক। পিরিয়ড। আপনারা সবাই জানেন কোভিড প্যান্ডেমিক ছিল। The moral bankruptcy of our health sector has been visible very badly during this pandemic. হাত থামানো যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। কোন অনুবাদই কঠিন না, সব অনুবাদ একদম পানির মতো সোজা। এটা মনে করে অনুবাদ করতে হবে, দেখবেন অনুবাদ মিলে গেছে। ন্যাক্কারজনক ভাবে ইংলিশ হচ্ছে খারাপ ভাবে। আর খারাপ ভাবের চেয়ে যদি আপনার আরেকটু ভালো ইংলিশ জানা থাকে, খারাপ ভাবে জায়গায় আপনি লিখলেন হচ্ছে নগ্ন ভাবে। নগ্ন ভাবে। ন্যাক্কারজনক ভাবে বা নগ্ন ভাবে। নগ্ন ভাবে ইংলিশ হচ্ছে নেকেডলি। ভেরি ব্যাডলির জায়গায় নেকেডলি। তাহলে আর একটু ভালো হলো, কোনো সমস্যা নেই। ব্যাডলি লিখলে সমস্যা নেই, নেকেডলি লিখলে সমস্যা নেই। ন্যাক্কারজনক ভাবে আসলে ইংলিশ হচ্ছে অ্যাবোমিনেবলি। অ্যাবোমিনেবলি শব্দটা কোনো সময় শুনছেন? অ্যাবোমিনেবল বা অ্যাবোমিনেবলি, জি ন্যাক্কারজনক স্যার। ভাবে। আর পারলে লিখবেন, না পারলে লিখবেন না, শেষ, কোনো সমস্যা নাই। দেখেন বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার কিনা বলেন দেখি? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এরপর এটা লিখেন, দ্রুত লিখেন। এসব ক্ষেত্রে নারীরা অনেক সময় আইনানুগ ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না প্রমাণের অভাবে। লিখেন, দ্রুত লিখেন। জি স্যার লিখছি। আচ্ছা, এই যে বাক্যটা লিখেছেন, এখানে আমরা প্রথম অনুবাদ শুরু করব কি দিয়ে? দেখেন তো, নোট নাম্বার 3 এর প্রথম কথা আমি কি লিখেছিলাম? দ্রুত বলেন, দ্রুত। বিভিন্ন অ্যাডভার্ব লিখেছি। বললাম এই অ্যাডভার্ব গুলো বাক্যের শুরুতে অনুবাদ করলে বাক্যটা সুবিধাজনক অবস্থায় যায়, বলেছিলাম না? জি স্যার। জি স্যার। এসব ক্ষেত্রে In ইংলিশ this কি? in these cases. ইন দিস কেসেস বা ইন সাচ কেসেস, কোনো সমস্যা নেই। ইন সাচ কেসেস। এরপরে কি দিতে হবে? কমা। এসব ক্ষেত্রে ভার্ব কি বলেন দেখি? দাও ভার গ্রহণ করতে পারছে না। গ্রহণ করতে পারছে না।
কে গ্রহণ করতে পারছে না? নারীরা। 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 কি গ্রহণ করতে পারছে না? আইনানুগ ব্যবস্থা। আইন ব্যবস্থা। তিন। কেন পারছে না? প্রমাণের অভাবে। প্রমাণের অভাবে। কখন পারছে না? অনেক অনেক সময়। সময়। অনেক সময়। শেষ। দাগানো তো আসলে কোনো কিছু না, দাগানো তো পানির মতো ইজি। ইন সাচ কেসেস উমেন দাওমেন হবে না? গ্রহণ করতে পারছে না, কি বলেন তো, গ্রহণ করতে পারছে না ইংলিশ হবে Cannot ক্যানট have অ্যাভেল। ক্যানট Cannot avail. টেক। স্যার অ্যাভেল। অ্যাভেল কোনো সমস্যা নাই, এটা তো আপনার উপরে। ক্যানট অ্যাভেল। আইনানুগ ব্যবস্থা ইংলিশ কি? আইনানুগ লিগ্যাল লিগ্যাল স্টেপস। লিগ্যাল স্টেপস বা অ্যাকশন, কোনো সমস্যা নাই। ব্যবস্থা ইংলিশ স্টেপস বা অ্যাকশন। স্যার লিসিট লিসিট দিলে হবে না? হ্যাঁ, লিসিট বৈধতা। লেজিট। লিজিট, জি স্যার। হ্যাঁ, লেজিট দিতে পারেন, কোনো সমস্যা নাই। লিগ্যাল অ্যাকশন। স্টেপ হবে না স্টেপস হবে? হ্যাঁ, স্টেপ হবে না স্টেপস হবে? লিগ্যাল অ্যাকশন, লিগ্যাল স্টেপ দিলেই হবে। প্রমাণের অভাবে কি হবে ইংলিশ বলেন? লেকিং Lack of evidence. Lack of evidence. ডিউ টু Due- ল্যাক অফ এভিডেন্স। প্রমাণের অভাবে, ডিউ টু ল্যাক অফ এভিডেন্স বা বিকজ অফ ল্যাক অফ এভিডেন্স। স্যার এখানে কি অ্যাকশনস হবে? লিগ্যাল লিগ্যাল অ্যাকশন? অ্যাকশন দিলে হবে, অ্যাকশন যত লিগ্যাল অ্যাকশন দিলে হয় অ্যাকশন। এই একটা শব্দের জন্য আপনার মনে করেন কোনো এক নম্বরে করা যাবে না। কি অ্যাকশন দিলেও সমস্যা নাই, কি অ্যাকশন না দিলেও সমস্যা নাই। জি স্যার। অনেক সময় ইংলিশ কি? most times. মোস্ট অফ দ্য টাইম। Most অফ of দ্য the টাইম। time. দেখেন তো অনুবাদটা কিভাবে করেছে, বুঝতে পেরেছেন কিনা? স্যার ওমেন দাওমেন দিলেন কেন? এই যে ওমেন প্লুরাল লিখেছে, যে ওমেন প্লুরাল করেছে, বুঝতে পেরেছেন? জি স্যার। দেখেন নিয়মটা কি ক্লিয়ার কিনা? জি Yes, স্যার। sir. আচ্ছা, আজকে আমি খালি আরেকটা বাক্যের অনুবাদ দেখায় আজকে ক্লাসটা শেষ করি, যেহেতু আজকে শুরুতে অন্যান্য বিষয় নিয়ে একটু আলোচনা করেছে, এর জন্য ক্লাসের সময়টা কিছুটা নষ্ট হয়েছে। নেক্সট ক্লাসে আমি লেকচার নোট 4 থেকে করবো, নোট 4 থেকে 9। বুঝতে আচ্ছা স্যার। পেরেছেন? জি স্যার। আজকে যতটুকু করাইছে আগে একটু ভালো মতো বুঝেন, নেক্সট ক্লাসে আমরা নোট 4 করবো। নোট 4 করাইতে আবার একটু বেশি সময় লেগে যাবে, আবার অল্প সময় করাইতে গেলে পরে বুঝবেন না। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। তাহলে আজকে আরেকটা বাক্য করাই। দেখেন, কখনো কখনো পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, ফলে নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়। লিখেন আগে, বাক্যটা দ্রুত তুলেন। শেষ। লিখেছেন? তাহলে এখানে কি করতে হবে বলেন দেখি। স্যার কানেক্টর কানেক্টর কারেক্ট খুঁজে বের করতে করতে হবে। সেন্টেন্স কানেক্টর, ভেরি গুড। কোথায় আছে কানেক্টর বলেন? ফলে। ফলে ফলে। এটা আন্ডারলাইন দাগাবেন, শেষ। দুইটা ছোট ছোট বাক্য হয়ে গেল। কখনো কখনো পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, নারী আরো অসহায় অবস্থা পতিত হয়। দুইটা বাক্য ইজি। তাহলে এখানে প্রথম বাক্য, কখনো কখনো পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, এটার মধ্যে প্রথমে কিসের অনুবাদ করব? কখনো কখনো পুরুষ বিয়ের কখনো কখনো। কখনো কখনো। তাহলে এটা ইংলিশ হবে সামটাইমস। সামটাইমস। এটা পরে একটা Occasional. কমা, শেষ। এবার এটা ঝামেলা শেষ। এবার হচ্ছে পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, ভার্ব কোনটা বলেন? অস্বীকার করে। অস্বীকার করে। অস্বীকার করে। দুই। কে অস্বীকার করে? পুরুষ। ম্যান। কি অস্বীকার করে? বিয়ের সত্যতা। বিয়ে সত্যি। সামটাইমস মেন অস্বীকার করে, ইংলিশ কি? ডিনাই। ডিনাই স্যার। বিয়ের সত্যতা ইংলিশ কি? লেজিটিভিটি অফ ম্যারেজ। দ্য লেজিটিমিটি অফ ম্যারেজ। কোনো সমস্যা নেই, খুব ভালো শব্দ বলেছেন। যদি সত্যতার আর কি কি শব্দ হতে পারে? সত্যতার কি হতে পারে বলেন তো? সত্যতাকে আমরা পরিবর্তন করতে পারি। যদি সত্যতার ইংলিশ না থাকে, তাহলে সত্যতার ইংলিশ পরিবর্তন করে বিয়ের ঘটনা। বিয়ের ঘটনা অস্বীকার করে, ঘটনা ইংলিশ কি বলেন দেখি? ইভেন্ট। ডিনাই দ্য ইভেন্ট অফ ম্যারেজ। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন?
জি স্যার। জি স্যার বুঝতে জি পারছি স্যার। আর আর স্যার এখানে শুধু কি স্যার রিয়েলিটি ডিনাই দ্য স্যার ম্যারেজ মানে বিয়েটাকে এতে তো লিখলো মানে ডিনাই দ্য ম্যারেজ ডিনাই মানে দ্য বিয়েটাকে ডিনাই দ্য ম্যারেজ লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা লিখতে পারেন। ডিনাই দ্য স্যার ম্যারেজ, ইভেন্ট অফ ম্যারেজ, বা দ্য ট্রুথফুলনেস অফ ম্যারেজ। reality of marriage, বা দ্য ট্রুথ অফ ম্যারেজ, বা দ্য ফ্যাক্ট the অফ fact ম্যারেজ। তো ইংলিশ হচ্ছে ফ্যাক্ট, ফ্যাক্ট অফ ম্যারেজ, যেটা পারেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে অনুমতি দিতেছি, যেটা পারেন ওটা লিখবেন। তাও লিখেন, লিখা থামায় রাখেন না, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার বুঝতে পারছি দ্য রিয়েলিটি অফ ম্যারেজ, ফুল স্টপ দিয়ে নেবেন। ফল ইংলিশ কি? এজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট। নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়, ভার্ব কি? পতিত হয়। দুই, কে পতিত হয়? নারী। 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 কি সে পতিত হয়? আরো অসহায় অবস্থায়। তিন, তো নারী ইংলিশ কি? অ্যাজ এ রেজাল্ট ওমেন। উমেন। পতিত হয় মানে, পতিত হয় মানে পড়ে যায়। ফল ইনটু ফল ইনটু, ভেরি গুড, ফল ইনটু। আরো অসহায় অবস্থায় কি হবে বলেন দেখি, এটা তো ইজি। মোর ক্রিটিক্যাল সিচুয়েশন ইনটু এ মোর ক্রিটিক্যাল সিচুয়েশন, এ মোর ক্রিটিক্যাল। এন্ড ক্রিটিক্যাল মানে স্যার আমি পারি না, আমার ক্রিটিক্যাল শব্দ জীবনে শুনি নাই। ভালনারেবল হবে না এখানে? কোনো সমস্যা নাই, ভালনারেবল আরো ভালো। স্যার ভালনারেবলও পারি না, ক্রিটিক্যালও পারি না। হেল্পলেস, হেল্পলেস তো পারেন নাকি? হেল্পলেস, হেল্পলেস। আমি ইজিটাই করাইলাম, হেল্পলেস অবস্থায়, সিচুয়েশন। দেখেন তো বুঝতে পারছেন কিনা? জি স্যার দেখেন বুঝতে পারছেন কিনা? জি স্যার বুঝতে পারছি বুঝতে পারছি অনুবাদ কি ইজি লাগতেছে না কঠিন লাগতেছে বলেন দেখি? স্যার ইজি লাগতেছে স্যার প্র্যাকটিস করলে আরো ভালো লাগবে একদম ইজি। আমার যে অনুবাদের ক্লাস একবার করছে তার মনে করেন আর কোনো সমস্যাই হয় না অনুবাদ নিয়ে, বুঝতে পেরেছেন? আপনাদেরকে তো জি মাত্র স্যার এটা মাত্র নোট তিনে আছি, নোট 4, 5, 6, 7, 8, 9 অনুবাদের পুরো সামগ্রিক অনুবাদ আমি 9টা নোটের মধ্যে নিয়ে আসছি। স্যার অ্যাজ এ রেজাল্টের আগে কি ফুল স্টপ স্যার? ফুল স্টপ দিবেন, সমস্যা কি? অ্যাজ এ রেজাল্ট ফুল স্টপ দিবেন, একটা সিম্পল বাক্য শেষ আর একটা সিম্পল বাক্য শুরু। ক্যাপিটাল লেটার জি স্যার সিম্পল বাক্যে পরিণত করতে হবে বুঝতে পেরেছেন সবাই? জি স্যার জি স্যার। স্যার একটা অপ্রাসঙ্গিক কথা জিজ্ঞেস করবো? বুঝি নাই কি? স্যার একটা মানে অন্য কথা জিজ্ঞেস করা যাবে এখন? একটু স্যার মূল কথা হচ্ছে কার ইয়ে থেকে যেন আওয়াজ হচ্ছে, একটু সবাই মিউট করেন তো, সবাই একটু মিউট করেন কাইন্ডলি। হ্যাঁ এবার জিজ্ঞেস করেন। স্যার ব্যাংকের রিটেন খাতাগুলো কারা দেখে? ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের রিটার্নের খাতাগুলো বাংলাদেশ ব্যাংকের যারা জয়েন্ট ডিরেক্টর আছে তারা দেখে, ম্যাক্সিমাম সময় জেডি রা দেখে, ডিডি রাও দেখে, অনেক সময় ডেপুটি ডিরেক্টররাও দেখে। স্যার আসলে আমার একটা এক্সপিরিয়েন্স আছে কি, আমি 13তম গ্রেড থেকে 20তম গ্রেডের মানে খাতা দেখেছিলাম। তো ওখানে দেখা গেছে যে অথরিটি একটা আনসার স্ক্রিপ্ট দিয়ে দেয়, যে বলে যে আপনারা এই অনুসারে সবাই কাটেন। তো ওখানে দেখা গেছে ভুলভাল থাকলেও অন্যান্য টিচাররা যেভাবে বলে মানে বলে যে এটা দেয়া আছে এভাবেই কাটেন। মানে দেখা গেছে যে অথরিটি ভুল কিন্তু ওখানে এসব কোনো সমস্যা নেই, এসব দেখার সময় আছে? এসব ভালো টিচারদের এসব দেখার সময় নেই। ভালো টিচারের অথরিটি কি? অথরিটি এসব কোনো কিছুই না, এটা কোনো ব্যাপার না। আমি যে অনুবাদের আপনাদের নোট দিতেছি এগুলো আমার বাংলাদেশের সবচেয়ে বড় বড় টিচারদের সাথে কথা বলা আছে, আমি জেনে আপনাদেরকে পড়াচ্ছি, বুঝতে পেরেছেন? আমি যেটা জি পড়াচ্ছি স্যার এটা মনে করো একদম পিওর। আমার বাংলাদেশ ব্যাংকের এডি, এডি তো কিছুই না, জেডির উপরে যে আছে আমাদের যে ডিরেক্টর সাহেব, ডিরেক্টরদের সাথেও আমি কথা বলেছি অনুবাদ নিয়ে, ফোকাস রাইটিং নিয়ে, আর্গুমেন্ট রাইটিং নিয়ে। আমি যেটা পড়াচ্ছি মনে করবেন এটা 100% লেজিট পড়ানো, বুঝতে পেরেছেন? এটা নিয়ে কোনো জি ডাউট স্যার করেন না। জি স্যার। দেখেন ক্লিয়ার কিনা? জি জি স্যার স্যার। জি স্যার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকে আমি সারাদিন আসলে মানে আপনাদের জিকে হ্যান্ডবুক নিয়ে কাজ করেছি, আর অনেকগুলো কিছু নিয়ে কাজ করেছি। মোটামুটি জিকে হ্যান্ডবুকের কাজটা আমার শেষে, প্রায় শেষের দিকে। জিকে হ্যান্ডবুকে এবার আমি কি করেছি, এবার হচ্ছে আমি প্রত্যেক অধ্যায়ের শেষে, যেমন জিকে হ্যান্ডবুক তো আর আগে পুরোটাই আমি কাজ করেছি, কারণ এক হচ্ছে সময়, একটা বই কিন্তু মানে যত নতুন এডিশন বের হয় তত ভালো হয়, বুঝতে পেরেছেন? যারা একদম জি স্যার। শুরুতে পেয়েছিল তারা চেয়ে আপনারা যারা পেয়েছেন আরো ভালো, পরবর্তী আরো যারা পাবে। আমি কি করেছি, প্রত্যেক অধ্যায় শেষে, যেমন চ্যাপ্টার 1 বা 2, প্রত্যেক অধ্যায়, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 জাতিসংঘ, ধরেন জাতিসংঘের অধ্যায়ের শেষে
আমি এক্সারসাইজ অ্যাড করেছি, যে জাতিসংঘের উদ্দেশ্যে এক্সারসাইজ কি অ্যাড করেছি, প্রিভিয়াস ইয়ারে বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে কি প্রশ্ন আসছে প্রথমে এটা দিয়েছি, পরে আরো কিছু এক্সারসাইজ অ্যাড করে দিয়েছি, যেমন চ্যাপ্টার পরে স্টুডেন্ট এক্সারসাইজ করতে পারে। চ্যাপ্টার 5 থেকে প্রিভিয়াস ইয়ারে কি কোয়েশ্চেন আসছে, আর এরপরে আরো কিছু এক্সারসাইজ অ্যাড করে দিয়েছি। চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, প্রত্যেক চ্যাপ্টারের শেষে আমি কি করেছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যাড করেছি ওই চ্যাপ্টার থেকে যেগুলো পরীক্ষা আসছে, আর আরো কিছু এক্সারসাইজ অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে প্রথম কাজ করেছি বইয়ের। আজকে ওইটা নিয়ে সারাদিন আমি কাজ করেছি। আমার আন্ডারে আরো 2 জন ছিল রিসার্চে। আর একটা ব্যাপার হচ্ছে আরো কিছু হচ্ছে কিছু পরিবর্তন, কিছু তথ্য অ্যাড করেছি। এটা তো সবসময় হবে, নতুন তথ্য অ্যাড হবে, পুরাতন তথ্য কিছু বাতিল হবে, এগুলো হয়েছে। মূলত যে বড় পরিবর্তনটা এটা হচ্ছে আমি প্রত্যেক অধ্যায় শেষে স্টুডেন্টদের একটা বড় সুবিধা হয় যে চ্যাপ্টার পরে চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পরীক্ষা আসছে এটা দেখে নেওয়া, আবার কিছু জি স্যার স্যার। যেগুলো আসতে স্যার পারে এই এটা বইটা দেখে তো নেওয়া। স্যার আমরা আর পাবো না, তাই না? না, এই বইটা পাবেন না। এটা হচ্ছে মানে এটা তো আপনারা পেয়েছেন আগে, যেটা ভালো বই ছিল ওইটাই ছিল। এখন মনে করেন আমাকে আবার বলেছে, আমি তো এখন খুব বেশি সময় দিতে পারতেছি না, এই জন্য লাস্ট এডিশনটা আমি করে দিয়ে যাচ্ছি। মানে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ওটা করে দিয়েছি, যে আমার মনে হয়েছে এই জায়গাটা মিসিং, এই জন্য এই জায়গাটা আমি অ্যাড করে দিয়েছি। তো স্যার কি এই হয় বইটা যে আমরা চাইলে কালেক্ট করতে পারবো না? এটা কালেক্ট করতে পারবেন, অবশ্যই কালেক্ট করতে পারবেন। নতুন এডিশন মানে 2000, ধরেন সরকারের অনেক পরিবর্তন হয়েছে, আগে কিছু জিনিস গুরুত্বপূর্ণ ছিল যেগুলো এখন গুরুত্বপূর্ণ না, ওই জিনিসগুলো বাদ দিয়েছি, নতুন কিছু জিনিস অ্যাড করেছি। আর মূলত হচ্ছে প্রত্যেক অধ্যায় থেকে কি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে বাংলাদেশ ব্যাংক, কম্বাইন্ড ব্যাংকে আসছে, ওইটা যদি একবার একটা দেখে নেন যে এগুলো প্রশ্ন আসছে, তাহলে আপনার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া হবে। কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দিয়ে দিয়েছে আর কি। আর কিছু পরীক্ষা আসতে পারে এরকম প্রশ্ন অ্যাড করেছি। এরপরে চ্যাপ্টারটা আবার পূর্ণাঙ্গ আর কি একটা পায়, রূপ পায়। তাহলে স্যার তো এটা এই আর আমাদের কি। দরকার স্যার এই বইটা। এই স্যার বইটা এখন আপনি মানে যখন পড়াবেন তখন তো স্যার আপনি এই বইটা এইভাবেই আসবে পড়াবেন কবে? যে কোনগুলা বাদ দিছেন, এই কোনগুলা বইটা আছে এই যে আমাদের আজকে আমি ওইভাবেই তো দিয়ে পড়াবেন। গিয়েছি, এটা আগামীকাল প্রুফ রিডিং এ যাবে, প্রুফ করবে বইয়ের মধ্যে টাইপিং কোনো ভুল টুল আছে কিনা, ফন্ট টন ঠিক করবে। মোটামুটি আমি অ্যাড করে দিয়েছি, ফন্ট টন ঠিক করবে। এই তো স্ট্রাকচারটা ছিল 10 তারিখের মধ্যে স্টুডেন্টদের হাতে পৌঁছে যাবে, আশা করা যায়। স্যার স্যার এই বইটা তো গতকালকে আপনার কোনো লাইভে ক্লাসে আপনি কার দেয়নি। নাম বললেন? কিসের স্যার লাইন? কারোর নামই তো বলেননি স্যার, পরে যে স্যার কে ওই বইটা যে জিতলো স্যার। কে একটা বইটা পেয়েছে? মেয়ে ছিল কি জানি, শ্রাবন্তী মোনালিসা। শ্রাবন্তী, শ্রাবন্তী মোনালিসা, ওই মেয়েটা জি জিতছে। স্যার, আমার কাছে ওই মাশাআল্লাহ। মেয়েটা আচ্ছা শুরুতে স্যার, ভালো সবার থেকে একটা যেটা প্রশ্ন যে আমাদের ফোকাস রাইটিং এর বইটা কবে দিবে? আপনি যেহেতু এখন রিটেন ক্লাস শুরু করে দিচ্ছেন, ফোকাস রাইটিং এর বইটা কি মানে কবে থেকে পাবলিশ হবে? ফোকাস রাইটিং এর বই আপনি পেয়ে যাবেন। এটা যে সবগুলা বই একত্রে 10 তারিখের মধ্যে আশা করি পাওয়া যাবে। আপাতত আপনি অনুবাদটা করেন, বুঝতে পারছেন? আপাতত অনুবাদ করেন, আস্তে আস্তে সবই পাবেন। আপাতত 10 তারিখ আস্তে আস্তে মনে করেন আপনার অনুবাদটা আগে শেষ করেন। ক্লিয়ার? ফোকাস রাইটিং পরে আসতেছে, আচ্ছা স্যার। বুঝতে পেরেছেন? আর আমি গ্রামার বই নিয়েও কিছু কাজ করেছি। এর আগে আমি গ্রামার বইটা নিয়ে কাজ করিনি। আপনাদের যে ইংলিশ গ্রামার বই নিয়ে প্রথমবার আমি কাজ করেছি। গ্রামার বইয়ের মধ্যে কিছু অসঙ্গতি আছে, ওগুলো দূর করেছি, কিছু প্রশ্ন অ্যাড করেছি, কিছু গ্রামাটিক্যাল রুল অ্যাড করেছি, এগুলো আর কি। আস্তে আস্তে বইয়ের ব্যাপারটা তো এরকমই, মনে করেন এরপরে যারা আসবে তারা হয়তো আরো নতুন বই পাবে, জি কিন্তু আমি স্যার। স্যার মূল জিকে একটা বইটার প্রাইস কত? জিকে বইটার প্রাইসটা এই মুহূর্তে কত আমি বলতে পারতেছি না, কিছু তো পেজ বাড়বে, তো এটা পাবলিশে দেওয়ার পর এটা হয়তো বলা যাবে। তবে যারা আমাদের স্টুডেন্ট তাদের কাছে তো এটা কোনো লাভে বিক্রি করা হবে না, মোটামুটি খালি কুরিয়ার চার্জটা দিয়ে নিয়ে গেলেই হবে। জি স্যার। স্যার আপনার ক্লাস জিকে বইয়ের চ্যাপ্টার 9 থেকে কিছু টপিক জায়গা দিয়েছিলেন পড়ার জন্য, সেখানে স্যার একটা টপিক দেখলাম রেডি ক্যাশ কার্ড। জিনিসটা আসলে কি স্যার? ওটা আসলে বুঝতে পারি নাই। এটা কি আমি দিছিলাম রেডি ক্যাশ কার্ড? আমি তো দেই নাই। স্যার আপনি চ্যাপ্টার 9 এর জায়গা দিয়েছিলেন কিছু টপিক, তো আমি তো ওইখানে দাগে দিই নাই। চ্যাপ্টার 9 কি আপনাদের পড়াইছে? জি আমি স্যার আপনি পড়ান নাই স্যার, এই স্যার জন্য আপনি না, বললাম একটা যে টপিক আপনি বলে বলে দিয়েছিলেন দিয়েছিলেন স্যার। স্যার। নোট বলে নোট দিয়েছিলেন। দিয়েছিলেন। ও রেডি ক্যাশ কার্ড না, আমি লিখেছিলাম ক্যাপিটাল ফ্লাইট দিয়েছিলাম। জি স্যার। ওইটা লেকচার 9 পড়াইলে আমি পড়ে দিব না। ক্যাপিটাল ফ্লাইট ইজ এ স্যার স্যার রেডি এমনিতে ক্যাশ তো কার্ড আপনার কোনো নাই ক্লাসে তো। দেয়নি স্যার জিকে। স্যার জিকে ক্লাসই নেই স্যার এই মাসে কোন, আমরা বলেছি না অথরিটিকে। আচ্ছা, এটা আপনারা বললেন, আপনারা বলে যে আপনারা ম্যানেজ জি করছেন স্যার। দেখে কিন্তু আপনাদের রিটেনের ক্লাস আমাকে দিচ্ছে, বুঝতে জি পারছেন? স্যার, 15 আমাদের তারিখে গ্রামার একটা লেকচারও বাকি ছিল স্যার, যে লেকচার 11 বাকি 40টা বাকি ছিল পিন পয়েন্ট এরর, ওইটাও স্যার ক্লাসটা না দিয়ে রিটেন চলে এসেছে স্যার। আচ্ছা, রিটেনটা দিয়েছে কারণ আমার 15 তারিখে তো জয়েনিং, এর জন্য আচ্ছা ওরা জি চাচ্ছে স্যার। অ্যাটলিস্ট আচ্ছা অনুবাদটা স্যার। যেন আমি শেষ করে দিয়ে যাই, কারণ জি আমার স্যার। অনুবাদ প্রত্যেক জায়গায় অনেক স্টুডেন্ট আমার অনুবাদের ক্লাস করে উপকৃত হয়েছে, জি এই জন্য স্যার, অনেক তারাই দিয়েছে যে লজিক্যাল স্যার ওয়ে তো স্যার, শেখার মতো অনেক কিছু আছে। আপনি অনুবাদটা আগে শেষ করে দেন, মানে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তার আগে দিয়ে দিতে চাচ্ছে, বুঝতে পেরেছেন? জি স্যার। এটা হচ্ছে তাদেরও তো, আর আমিও তো জয়েনিং এর পরে আমি বুঝতে পারবো আসলে আমি কি পরিমাণ স্যার সময় কিসে পাচ্ছি, জয়েন করতেছেন আমি কি স্যার? আদৌ ক্লাস নিতে জি পারছি স্যার। কি পারছি না, এটা আমি জয়েনিং এর পর তো তারাও বুঝতেছে না, আমিও বুঝতেছি না। তো এই কারণে আর কি
কারণ আমাদের জয়েনিং এর পর তো ধরেন পোস্টিং যদি দিয়ে দেয়, আমাদের 15 তারিখ জয়েনিং হবে সচিবালয়ের, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে প্রথম আমাদের জয়েনিং ওরিয়েন্টেশন 2 দিন ওখানে হবে সচিবালয়। এরপর আমাদের এনবিআর নিয়ে যাবে, এনবিআর আমাদের আবার 2 দিনের ওরিয়েন্টেশন, 2 দিন বা 3 দিন এনবিআর ওরিয়েন্টেশনের পর আমাদের হচ্ছে পোস্টিং হয়তো দিয়ে দিবে, মানে 1 সপ্তাহ আমরা ঢাকায় থাকবো, পরের সপ্তাহে আমাদের পোস্টিং দিয়ে দিবে। এখন পরের সপ্তাহে যদি পোস্টিং দেয়, প্রথম যে পোস্টিং দিবে প্রথমে একটা জায়গায় যাওয়া, সে জায়গার মনে মনে করেন ওই জায়গায় তো আমি চিনি না, আমার থাকা প্রথম দিকে তো মনে করেন প্রথম দিকে সার্কিট হাউসে থাকতে দেয়, প্রথম দিকে তো আপনার 2-3 সপ্তাহ সার্কিট হাউসে থাকতে পারবেন। আপনি যখন একটা ইয়েতে কি জানি এরপর হচ্ছে আপনি একটা বাসা ঠিক করতে পারবেন, বা আপনি যদি কোনো কোয়ার্টার পান, মানে স্টাফ কোয়ার্টার একটা আছে, একটা হচ্ছে অফিসার কোয়ার্টার। অফিসার্স কোয়ার্টার যদি আপনি পান তাহলে অফিসার্স কোয়ার্টারে উঠে যেতে পারবেন। আর আপনি যদি না চান অফিসার্স কোয়ার্টারে উঠতে, আপনি যদি পৃথক বাসা নিয়ে ভাড়া থাকতে চান, সেটারও সুবিধা আছে। তো প্রথম এই কয়েকদিন তো একটু অনিশ্চয়তার মধ্যে আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। এই জি কারণে স্যার। মূলত তার দ্বারা অনুবাদের ক্লাসগুলো আগে দিয়ে দিয়েছে। আচ্ছা স্যার, বুঝেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক, ঠিক আছে? পরবর্তীতে নেক্সট ক্লাসে আলোচনা করবো না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম, আলাইকুম ভালো স্যার। থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।